আসসালামু আলাইকুম। থার্সডে রিসার্চ নাইট 0.1 এপিসোড 0.5 এ আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আমাদের আজকের এপিসোড 0.10 এর বিষয়টি হচ্ছে টাইপস অফ লিটারেচার রিভিউ, চুজিং দি রাইট ওয়ান ফর ইয়োর রিসার্চ। আমাদের আজকের এপিসোডে আমাদের গেস্ট হিসাবে আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ সাইদুর রহমান পলাশ, অ্যাসোসিয়েট প্রফেসর, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিরেক্টর সিটিআরপি অ্যান্ড প্রেসিডেন্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, এবং হোস্ট হিসাবে আছি আমি শহীদুর রহমান সাকিব, জয়েন্ট আইটি অ্যান্ড ক্রিয়েটিভ সেক্রেটারি মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। আমরা আমাদের আলোচনার শুরুতেই প্রথমে স্যারের কাছে জানতে চাই, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শহীদ, ভালো আছি। তবে বৃহস্পতিবার মানে থার্সডে রিসার্চ নাইট করতেছি। থার্সডে আমার একটু হেক্টিক ডে যায় আর কি। 3টা ক্লাস থাকে, পরীক্ষার ডিউটি ছিল আজকে আবার। তারপরে একেবারে সন্ধ্যার সময় অফিস থেকে আসা লাগছে। তারপরও আই এনজয়েড দিস প্রোগ্রাম এবং কন্টিনিউ করতে ভালো লাগে রিসার্চ, সেই জন্য সব মিলে চলছে ভালো। আমি আশা করি আপনিও ভালো আছেন, দর্শকও ভালো আছে আমাদের। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। থার্সডে রিসার্চ নাইট 0.1 শুরু করার পর থেকেই আপনার অক্লান্ত প্রচেষ্টা এবং ডেডিকেশনের মাধ্যমেই আমাদের এটা সফলভাবে এখন পর্যন্ত চলতেছে। মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি এর জন্য আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছে, এবং আমরা আশা করছি আমরা আগামীতে আরো কন্টিনিউ করতে পারবো, এবং এটির কারণে আমাদের যারা উদীয়মান যারা রিসার্চার আছেন ওনারা আরো অনুপ্রাণিত হবেন এবং গবেষণার কাজে এক নতুন দিগন্তের উন্মোচন করবেন। তারই ধারাবাহিকতায় স্যার আমরা আমাদের সেশনে চলে যেতে চাই। স্যার আমরা কি আপনার স্লাইডটি ওপেন করব? হ্যাঁ, স্লাইড আমি শহীদ, গিভ মি এ ফিউ সেকেন্ডস। আপনি একটু আমাকে, হ্যাঁ, ও চলে আসছে তো না? হ্যাঁ, জি আপনি স্যার। ইয়ে করতে পারবেন, রাইট। জি স্যার, তো তো আপনি তাহলে শহীদ, দেরি না করে আমরা প্রোগ্রামে 10টার সময় শুরু করার কথা, বাট আজকে একটু টেকনিক্যাল আমাদের ডিফিকাল্টি ছিল। আই মিন, আমরা চাচ্ছিলাম যে আজকে ফেসবুক থেকেও লাইভে যাওয়ার জন্য, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট, বাট উই কুডন্ট। ইনশাআল্লাহ from the next program we will be able to live on Facebook as well as to YouTube. আজকের টপিকটা একটু মানে সেনসিটিভ, সিগনিফিকেন্ট এবং অনেক বড়। হ্যাঁ, হয়তো বা আজকের একটা প্রোগ্রামে শেষ করতে পারবো কিনা একটু ইসে আছি, মানে ভাবতেছি পারবো কিনা, দেখা যাক, আল্লাহ ভরসা শুরু করি। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা রিসার্চের আজকে সেশন আমাদের। দ্য টপিক ইউ হ্যাভ অলরেডি মেনশনড, যে রিসার্চের অনেকগুলো ধরন, লিটারেচার রিভিউর অনেকগুলো টাইপস আছে আমরা জানি সচরাচর, এবং এই টাইপস গুলো কখন, কোন জায়গায়, কোন সময় আমাদের ব্যবহার করা উচিত বা কিভাবে ব্যবহার করব সেই নিয়ে আলোচনা। স্লাইডেই যাই আর গল্পের মাধ্যমে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমে একটা কোটেশন দেওয়া আছে, কোটেশন গুলো আমার কাছে ভালো লাগে। আই মিন, কোট করলে হয়তো বা স্টুডেন্টরা বা অডিয়েন্স যারা আছে তারা এটা সিগনিফিকেন্টলি নেয়, সেই হিসাবে এখানে একটা কোট দেওয়া আছে। এই কোট, এটা হচ্ছে আর্কি ক্রোকারেন, উনি একজন ব্রিটিশ এপিডেমোলজিস্ট। এবং লিটারেচার রিভিউর ক্ষেত্রে যখন আমরা আলোচনা করি তখন হচ্ছে এই মেডিসিন, সায়েন্স রিলেটেড এবং সোশ্যাল সায়েন্সের প্রত্যেকটা জায়গায় আসলে এরকম যে লিটারেচার রিভিউ এতটা গুরুত্বপূর্ণ একটা মানে অংশ রিসার্চের ক্ষেত্রে। এরকম বলা যায় যে আমি বলি যে আপনি রেফারেন্স ছাড়া রিসার্চ করতে পারবেন। হ্যাঁ, আই মিন, আই ক্যান গিভ ইউ এন এক্সাম্পল যে ফ্রেডেরিক উইনস্লো টেইলর 1930 সালে সে তার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বই লিখছে 118 পেজ, সেখানে একটা রেফারেন্সও সে ব্যবহার করে না, বাট তারও লিটারেচার রিভিউ একটু রিড করা লাগছে, অর্থাৎ পেছনে ওই রিলেটেড কে কি বলছে সেগুলো একটু পড়া লাগছে। সো এতটাই গুরুত্বপূর্ণ একটা মানে পার্ট। এবং এইটা লিখতে গেলে আমরা মাঝে মাঝেই ডিফিকাল্টিসে পড়ি আসলে, যে কোন ধরনের লিটারেচার রিভিউ আমার রিসার্চ পেপারের জন্য গুরুত্বপূর্ণ, হুইচ লিটারেচার রিভিউ শুড আই অ্যাডাপ্ট ফর মাই স্টাডিজ, দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন। এন্ড আমাদের ডিলিমার পড়া লাগে, আমরা বুঝিও না এমন ডিলিমার মধ্যে পড়ি। আবার আমাদের লিটারেচার রিভিউর কারণে অনেক সময় মানে ভালো জার্নাল গুলো থেকে পেপারও রিজেক্ট হয়, মেনি কেসেস আছে। যার কারণেই কিন্তু এই ফেমাস ব্রিটিশ এপিডেমোলজিস্ট উনি এই কথাটা বলছে যে আমাদের এই রিসার্চের প্রফেশন অথবা স্কলার হিসেবে আমাদের একটা দুর্ভাগ্য যে এখন পর্যন্ত মানে ক্রিটিক্যাল সামারি কিভাবে করা লাগে, সিনথেসাইজ কিভাবে করা লাগে, এবং কোন সেক্টরের জন্য কোন ধরনের লিটারেচার রিভিউ, এবং এইটার ক্ষেত্রে সময় কতটুকু গুরুত্বপূর্ণ,
এইটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারি না, হ্যাঁ, বা আমরা এমন কোনো ফর্মুলা ব্যবহার করতে পারি না যে এইটার জন্য এইটা ব্যবহার করতে হবে। আবার আমরা যদি এমএফএল এর ম্যানেজমেন্ট প্রিন্সিপালের কথা বলি, 14টা প্রিন্সিপাল সেখানে আছে ক্লিয়ার। আমরা যদি বলি যে মাস্টার ডিগ্রি হায়ারার্কি থিওরি করতে হবে, তাহলে 5টা থিওরি 5টা ধাপ আছে এরকম বলতে পারি, কিন্তু এই লিটারেচার রিভিউ ক্ষেত্রে এরকম বলা নাই। Many types of literature reviews you can find from the different literature sources of the paper published. এই ধারাবাহিকতা আমরা একটু চেষ্টা করছি যে আগে লিটারেচার গুলা দেখে তারপরে সামনে আমরা কোন কোন লিটারেচার আলোচনা করবো সেটা দেখা যাবে। If you see the types of literature review, broadly there are 4 categories. আসলে এটা এক এক পেপারে এক এক ভাবে লেখা আছে। ও আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এবিসি আজকে স্লাইড গুলো একটু বেশি এক্সপ্লোরেটরি এবং ডেসক্রিপটিভ অনেক বেশি লেখা। এই লেখাগুলো কেন লেখা লাগছে বলতে যে এই স্লাইড দিয়ে একটা পেপার করা যাবে, মানে পাবলিশ পেপার করা যাবে এরকম একটা অবস্থা। কেন আমি বললাম, আমরা হচ্ছে বিগিনিং রিসার্চারদের জন্য আমরা কাজ করতেছি, তো নিউ রিসার্চার যারা তাদের জন্য আসলে মানে এরকম গুছায় কোনো জায়গায় খুব একটা লেখা হয়নি, যার কারণে আমি যখন এগুলো ইনপুট দেওয়া শুরু করলাম তখন আমার কাছে মনে হচ্ছে সাফিসিয়েন্ট ইনফরমেশন যদি এখানে থাকে তাহলে স্টুডেন্টদের জন্য বোঝা বা স্টুডেন্ট বা অডিয়েন্স যারা আছেন তাদের জন্য বুঝতে সহজ হবে এবং এটা ইমপ্লিমেন্ট করতে সহজ হবে। আর এই ধারাবাহিকতা একটু বেশি লিখাস, আমি চেষ্টা করবো ডিটেলস এবং করার জন্য। তো দেখেন একটু যদি আমরা খেয়াল করি যে ক্যাটাগরি 4টা ক্যাটাগরি, ট্রেডিশনাল ক্যাটাগরি, সিস্টেমেটিক ক্যাটাগরি, এক্সপ্লোরেটরি, মিক্সড অর পলিসি। এখানে যদি আমরা টাইপসে দেখি এখানে 19 ধরনের লিটারেচার রিভিউ ক্যান ফাইন্ড। ন্যারেটিভ, ট্রেডিশনালের মধ্যে আমরা যদি খেয়াল করি ন্যারেটিভ লিটারেচার রিভিউ, ক্রিটিক্যাল লিটারেচার, থিওরিটিক্যাল, কনসেপচুয়াল, হিস্টোরিক্যাল, আর্গুমেন্টেটিভ। সিস্টেমেটিকের মধ্যে যদি আমরা যাই তাহলে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এখানে 6 ধরনের আছে। সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, মেটা অ্যানালাইসিস, মেটা সিনথেসিস, আমব্রেলা লিটারেচার রিভিউ, র‍্যাপিড রিয়েলিস্ট লিটারেচার রিভিউ। এমনও বিষয় আছে যে এমনও লিটারেচার রিভিউ এখানে আছে হয়তো আমরা নামও শুনি না, এরকম একটা অবস্থা। হ্যাঁ, কিন্তু টু সাম এক্সটেন্ট কোনো না কোনো জায়গায় আমরা ব্যবহার করছি কিন্তু বুঝতে পারি না। এক্সপ্লোরেটরি যদি আমরা খেয়াল করি দেন ইউ ক্যান ফাইন্ড অনলি 3 ধরনের লিটারেচার রিভিউ পাবেন। স্কোপিং লিটারেচার রিভিউ, ম্যাপিং, স্টেট অফ দ্য আর্ট রিভিউ। এন্ড ফাইনালি in the category of mixed or policy research literature review আমরা এখানে 4 ধরনের লিটারেচার রিভিউ পাইছি based on the previous। আবার এখানে লিটারেচার রিভিউ বলতেছি পাবলিশ পেপার গুলো বিখ্যাত রিসার্চার। ইন্টিগ্রেটিভ, মিক্সড মেথডস, মেথোডোলজি এন্ড পলিসি। এইটা তো একভাবে বললাম, এইটা রেফারেন্স আমার কাছে আছে, কোন পেপার 3টা থেকে আমি নিছি আমার কাছে রেফারেন্স আছে। আবার যদি এর পরে একটু খেয়াল করি তাহলে আবার ব্রড ক্যাটাগরি দেখেন, একটু খেয়াল করবেন। ডোমেইন বেসড, মেথড বেসড লিটারেচার রিভিউ, রিভিউ থিওরিটিক্যাল বেসড, মেটা অ্যানালাইটিক্যাল রিভিউ। এবং যারা একটু মানে এক্সপার্ট অথবা ইন্টারমিডিয়েট আছে উপরের রিসার্চার, তারা আবার হয়তো বা জিজ্ঞাসা করতে পারেন এইগুলো তো প্রত্যেকটা আলাদা আলাদা পেপার লেখা যায়, অর্থাৎ আমি এই পেপারের আলোচনাও আমরা করবো বা সেই পেপার বা আপনি একটা সিঙ্গেল পেপার লিখতেছেন, আই মিন ইদার কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটিভ, সেইখানেও এই একই টাইপের অফ লিটারেচার রিভিউ বা সিস্টেম আপনি ফলো করা লাগবে। আবার এইগুলা দিয়ে এই টাইপ দিয়ে আপনি টোটালি আলাদা একটা পেপার লিখতে পারবেন। হ্যাঁ, মানে সেটা যদি কোয়ালিটেটিভ পেপার হয় বা কোয়ান্টিটি মিক্স, সেখানে লিটারেচার ওই পেপারগুলো হচ্ছে সম্পূর্ণটাই লিটারেচার বেসড। সো একটু ডিপ থটে যেতে হবে আস্তে আস্তে, এবং যারা প্রিভিয়াস সেশনগুলো আমাদের পার্টিসিপেট করেছেন তারা ডেফিনেটলি বুঝতে পারবো আমরা সবাই। সো বেসড অন দ্য ডোমেইন লিটারেচার, এটা আমি ডিরেক্ট বলে দিই, জাস্টিন পল উনি লিটারেচার রিভিউর ক্ষেত্রে ওয়ার্ল্ডের নামকরা একজন ব্যক্তি। আই মিন সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এবং লিটারেচার রিভিউ পেপার লিখতে হলে তার সাইটেশন ম্যান্ডেটরি, এরকম একটা অবস্থা। তো সে বলছে তার পেপারের মধ্যে আমি একেবারে কোট করে দিলাম, সে বলছে ডোমেইন বেসড লিটারেচার রিভিউ 6 ধরনের হয়। এই যে প্লেন ভ্যানিলা রিভিউ, স্ট্রাকচার সাব থিম বেসড রিভিউ, ফ্রেমওয়ার্ক বেসড রিভিউ, কনসেপচুয়াল রিভিউ, bibliometric review, and finally hybrid review. On the base of method based review, Justin Paul said যে এখানে 3 ধরনের লিটারেচার রিভিউ, কোয়ালিটেটিভ মেথড রিভিউ, কোয়ান্টিটিভ মেথড। আমি এগুলো উচ্চারণ করতেছি কেন উচ্চারণ করতেছি যে আমরা একটু জেনে নেই। অলমোস্ট এস মানে সিমিলার অফ ইউজিং এন্ড, মানে আপনি যখন লিটারেচার রিভিউ একটা লিখবেন ওইগুলো একই রকম প্রায় কিছুটা, যার কারণে একটু উচ্চারণ করে যাচ্ছি টাইপস গুলো। পরবর্তীতে আমরা আজকে আলোচনা না করলেও হয়তো আমাদের কোনো একটা সময় আমাদের লিটারেচার রিভিউ লেখার সময় আমাদের কাজে আসবে। 3 নাম্বার ব্রড ক্যাটাগরি ছিল থিওরি বেসড রিভিউ। এখানে বলছে সিঙ্গেল থিওরি রিভিউ, মাল্টি থিওরি রিভিউ এন্ড থিওরি কম্পারিজন রিভিউ।
আমি কি এগুলো ডিটেলস এখন আলোচনা করবো না, ডিটেলস আলোচনা সামনে যাচ্ছি, আপনারা বুঝতে পারবেন হয়তো। ফাইনালি যে ক্যাটাগরি সেটা হচ্ছে মেটা অ্যানালাইটিক্যাল রিভিউ। এইটার ক্যাটাগরিতে বলছে 3 ধরনের লিটারেচার রিভিউ হয়। একটা হচ্ছে ট্রেডিশনাল মেটা অ্যানালাইসিস, মেটা রিগ্রেশন অ্যানালাইসিস এন্ড কিউমুলেটিভ মেটা অ্যানালাইসিস। সো দিস আর দ্য থিংস শহীদ we are conducting the programs focusing on the undergrad level on postgraduate as well, বাট এইগুলো একটু আরো মানে হাই লেভেলের, হ্যাঁ এরকম একটা অবস্থা। তো আমরা জেনে রাখি, আমাদের ইনফরমেশন গুলো থাক, যার যতটুকু আমাদের কাজে দরকার সেগুলো আমরা ব্যবহার করি। দেখেন এখন আমরা কি এই যে এখানে 19 ধরনের লেখা আছে, আবার এইখানে আবার কত ধরনের লেখা আছে, এখানে আবার 20 ধরনের লেখা আছে। একটু আগেও একটা পেপার পড়তেছিলাম, সেখানে ডিরেক্ট বলছে 14 ধরনের লিটারেচার রিভিউ। এত লিটারেচার রিভিউর মধ্যে সবচেয়ে কমন লিটারেচার রিভিউ কোনগুলা? দিজ আর দ্য 10 লিটারেচার রিভিউ টাইপস যেগুলা আমরা সচরাচর দেখি, সচরাচর আমাদের কাজে লাগাই। এখন এই যে প্রত্যেকটা লিটারেচার রিভিউ, এই প্রত্যেকটা লিটারেচার রিভিউ দিয়ে আলাদা আলাদা পেপার লেখা যায়। অর্থাৎ আপনি একটা টাইটেল নিলেন, সেই টাইটেল দিয়ে আপনি ডিরেক্ট লিখতে পারেন যে দিস টাইটেল, মানে টাইটেলের সাথে যখন ন্যারেটিভ লাগাই দিবেন, অর্থাৎ ওই পুরো পেপারটা হবে ন্যারেটিভ লিটারেচার রিভিউ। তো এইখানে যে 10টা লিটারেচার রিভিউ টাইপস আছে, শহীদ আপনি যদি একটু রিড আউট করেন তাহলে বুঝবো যে আপনি আছেন আমার সাথে। জি স্যার, আমি নোট করতেছিলাম আপনার মানে সেশনটা আর কি। সো ফার্স্টলি স্যার narrative or traditional review, then systematic review, meta-analysis, scoping review, interrogative review, critical review, theoretical review, conceptual review, mapping review, state of the art review. ওকে ফাইন। এখানে মাঝখানে একটা প্রোনাউন্স হয়েছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ না ইন্ট্রিগেটিভ রিভিউ, আর 3 নাম্বার মেটা অ্যানালাইসিসের সাথে রিভিউ লিখি নাই, হ্যাঁ এর মিস্টেক হয়ে গেছে আর কি। তো এই 10 ধরনের লিটারেচার রিভিউ আমরা সচরাচর আমাদের চোখের সামনে পেপার গুলা পাই এই 10 ধরনের, এবং এই 10 ধরনের লিটারেচার রিভিউই আমরা আমাদের রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করি। কেমন? ধরুন আপনি একটা পেপার লিখতেছেন, শহীদ আমরা একটা এমপিআর এর পেপার লিখছি। ডিড ইউ রিমেম্বার এমপিআর এর? জি স্যার। মিক্স প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মেথড, ইলেকশন মেথড ইন বাংলাদেশ প্রপোজ করছি। সেইখানে তাহলে আমরা কোন লিটারেচার রিভিউ ব্যবহার করছি? সেইখানে আমরা ন্যারেটিভ একটু ব্যবহার করছি, সেইখানে আমরা স্কোপ একটু ব্যবহার করছি, কম্বিনেশন অফ ডুইং মেনি থিংস। অর্থাৎ ইউ ক্যান সে ইন্ট্রিগেটিভ, বাট এই ইন্ট্রিগেটিভ নিয়ে কিন্তু আলাদা পেপার লেখা যায়। অর্থাৎ যে যদি মিক্স ধরেন পিয়ার নিয়ে তো অনেক পেপার অলরেডি লেখা হয়ে গেছে। এখন আমি পিয়ার এর ইন্ট্রিগেটিভ লিটারেচার রিভিউ যদি লিখতেছি, তখন আমার টাইটেল হবে যে কি বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইলেকশন সিস্টেম ইন বাংলাদেশ ইন্টিগ্রেটিভ লিটারেচার রিভিউ। এইটা কিন্তু আমার টাইটেলের মধ্যে থাকবে। লেটস সে আমি একটা एग्जांपल দিই, লাস্ট কিছুদিন আগে আমার একটা পেপার পাবলিশ হয়েছে চ্যাট জিপিটির উপরে, সেটা আমি স্কোপিং রিভিউ লিখছি, স্কোপিং রিভিউ। অর্থাৎ আমার টাইটেলের শেষে লেখা আছে স্কোপিং রিভিউ। অর্থাৎ এই যে 10 ধরনের টাইটেল, টাইপস, এই 10 ধরনের লিটারেচার রিভিউ 10টা কারণ মানে 10টা উদ্দেশ্যে ব্যবহার করা। কোন 10টা উদ্দেশ্যে ব্যবহার করা, এইটাই হচ্ছে আমার গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি কিন্তু ফুল পেপার লিটারেচার রিভিউ লিখতেছেন না, আপনি লিখতেছেন ইদার একটা কোয়ালিটেটিভ পেপার, সেখানে একটা পার্ট লিটারেচার রিভিউ, অথবা আপনি লিখতেছেন হচ্ছে কোয়ান্টিটিভ লিটারেচার রিভিউ, সেইখানে একটা পার্ট লিটারেচার রিভিউ থাকতে পারে। এই 10 ধরনের মধ্যে যে কোনো 1 ধরনের, 2 ধরনের বা 3 ধরনের লিটারেচার রিভিউ আমার তখন নেওয়া লাগবে। ওই যে বললাম যে আপনি রেফারেন্স ছাড়াও পেপার লিখতে পারেন, বাট লিটারেচার রিভিউ আপনি একটু পড়তেই হবে কনসেপ্ট নেওয়ার জন্য, কনসেপ্ট মাথায় রাখার জন্য। তো দেখেন আমরা মানে আল্লাহ নামে শুরু করি, এই এখন হচ্ছে আমাদের মানে মূল আলোচনার বিষয়। সুতরাং মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা কানেক্টেড আছেন দয়া করে মানে সাফিসিয়েন্ট ইনফরমেশন দেখে হয়তো আমারে করেন না যে স্যার বা পলাশ এত ইনফরমেশন কেন ব্যবহার করছে। ব্যবহার করা লাগছে আমার বোঝানোর জন্য, বা আপনি হয়তো বা পরবর্তীতে এটা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন এই জন্য। তো আমরা যদি এই 10টা লিটারেচার রিভিউ মোটামুটি আলোচনা করতে পারি, তাহলে আমাদের আর লিটারেচার রিভিউ নিয়ে ওই বাকিগুলো আমি যখন এক্সপার্ট হয়ে যাব, মানে আমি যখন ভালো রিসার্চ মানে আমি মানে টপ জার্নাল গুলাতে পাবলিশ করতেছি, জার্নাল অফ কনজিউমার স্টাডিজ, জার্নাল অফ বিজনেস রিসার্চ, জার্নাল অফ এন্টারপ্রেনিউরিয়াল থিওরি এন্ড প্র্যাকটিসেস, একাডেমি অফ ম্যানেজমেন্ট জার্নাল, এইসব জায়গায় যখন আমি সাবমিট করব, তখন আমাদের এগুলো ডিটেলস আরো ডোমেইন বেসড কি, থিওরি বেসড কি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস কি, ইন্টিগ্রেটিভ আরো ডিটেইল জানা লাগবে। So we'll be starting out today's session from narrative literature review. As you see, the first part, এখানে narrative এবং traditionally আমরা এখান থেকে শুরু করব। So narrative literature review টা কি? এই narrator একটু ডিটেইলস আমাদের একটু পড়া লাগবে এখানে। এই narrative, okay. So my dear friends, আপনারা যারা আছেন তারা একটু বলে নি আমি
আমরা এখানে 10টা লিটারেচার রিভিউ টাইপ এখানে ব্যবহার করছি। প্রত্যেকটা লিটারেচার রিভিউর জন্য আমরা 2টা করে স্লাইড ব্যবহার করছি। আমি 2টা করে স্লাইড ব্যবহার করছি, 6টা করে পয়েন্ট ব্যবহার করছি। আবার একটু বলি, প্রত্যেকটা লিটারেচার রিভিউ টাইপের জন্য 2টো করে স্লাইড ব্যবহার করা এবং 6টা করে পয়েন্ট ব্যবহার করা। 6টা পয়েন্টের মধ্যে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে দেখেন, আমরা একটা দিয়ে এক্সাম্পল দিই। এই যে ন্যারেটিভ বা ট্রেডিশনাল লিটারেচার রিভিউ, এখানে এতটুকু হচ্ছে আমার ডেফিনেশন, এই একটা পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে ওয়েন টু ইউজ, কখন আমরা ইউজ করব, এইটা একটা পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে একটা এক্সাম্পল আমরা দিচ্ছি। এই 3টা পয়েন্ট, আরো একটা স্লাইড, 2টা স্লাইড। এই যে 2 নাম্বার স্লাইডটা হচ্ছে আমার ন্যারেটিভ লিটারেচার রিভিউ, আবার কিন্তু ন্যারেটিভ লিটারেচার রিভিউ নিয়ে, এবং এইখানে আরো 3টা পয়েন্ট। একটা হচ্ছে সাপোর্টিং এভিডেন্স, কোটেশন ইন সিম্পল টার্মস। অর্থাৎ প্রত্যেকটা লিটারেচার রিভিউর জন্য এই 6টা পয়েন্ট এবং 2টা করে স্লাইড। আমি আরেকটু সামনের দিকে যে একটা এক্সাম্পল দেখে আসছি, তাহলে বুঝবেন। যেমন পরের লিটারেচার রিভিউটা হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। এখানে আমার এই যে ডেফিনেশন, এই কোর স্টেপস, ওয়েন টু ইউজ, এক্সাম্পল, আবার এখানে স্ট্যাটিস্টিক্যাল নোট, কোটেশন ইন সিম্পল টার্মস। আবার যদি আমি 3 নাম্বারে যাই, মেটা অ্যানালাইসিস, দেখেন মেটা অ্যানালাইসিস ডেফিনেশন, ওয়েন টু ইউজ, কখন ব্যবহার করব, এক্সাম্পল, উদাহরণ, এবং দেওয়া আছে স্ট্যাটিস্টিক্যাল রেফারেন্স, একটা কোটেশন দেওয়া, আর একটা সিম্পল টার্মস। এইগুলো আপনারা, আমি বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করব, আর বাকিগুলা যারা আমার ফেলো আছেন যারা, এবং যারা পরবর্তীতে দেখবেন হয়তো একটু নিজেরা পড়ে নেবেন। প্রত্যেকটা স্লাইডে এরকম সাজানো। এই যে স্কোপিং রিভিউর জন্য প্রথম স্লাইড, আবার স্কোপিং রিভিউর জন্য 2 নম্বর স্লাইড, 6টা পয়েন্ট। সো উইল বি স্টার্টিং ফ্রম, শহীদ আমার কথা কি বুঝতে পারছেন আপনি? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে ফাইন, তাহলে আমরা শুরু করতেছি প্রথমে ন্যারেটিভ লিটারেচার রিভিউ দিয়ে। আমরা কখন ন্যারেটিভ লিটারেচার রিভিউ অথবা কখন আমাদের রিসার্চের জন্য ন্যারেটিভ টাইপ অফ লিটারেচার আমরা ব্যবহার করব, একটু খেয়াল করবেন। এই ন্যারেটিভ লিটারেচার রিভিউর আরেকটা নাম হচ্ছে ট্রেডিশনাল রিভিউ, এবং এইটা হচ্ছে মোস্ট কমন অ্যান্ড ওয়াইডলি ইউজড, হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা। এইটা আমরা সবাই ব্যবহার করি, মানে রিসার্চ পেপার যারাই করে তারাই এই ন্যারেটিভ লিটারেচার রিভিউ ব্যবহার করে। এবং বলছে এটা কি করে, এটা করে দেখেন, ইট প্রোভাইডস এ ব্রড ওভারভিউ অফ এ টপিক। অর্থাৎ আমার একটা নির্দিষ্ট টপিক, সেই টপিকের একটু ওভারভিউ দিবে, ব্রড ওভারভিউ। ধরেন আমরা একটা বইয়ের চ্যাপ্টার যদি পড়ি, চ্যাপ্টারের মধ্যে এন্টারপ্রেনিউরশিপ কি, যদি চ্যাপ্টারটা হয় এন্টারপ্রেনিউরশিপ রিলেটেড, এন্টারপ্রেনিউরশিপ কি, এন্টারপ্রেনিউর কারা, এন্টারপ্রেনিউর ক্যারেক্টারিস্টিক্স, এন্টারপ্রেনিউর কোয়ালিটিস, এন্টারপ্রেনিউর কেন প্রয়োজন, প্রবলেমস, সব জিনিস এইগুলো হচ্ছে ব্রড ওভারভিউ। আবার বলছে যে এক্সপ্লেইন থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, অর্থাৎ বলছে যে আপনি যে টপিক নিয়ে কাজ করতেছেন সেই টপিকে থিওরি যা যা আছে, এই থিওরি বলতে হচ্ছে আপনার 2টা জিনিস, একটা হচ্ছে মডেল হইতে পারে, আর একটা হচ্ছে এস্টাবলিশ থিওরি হইতে পারে, অথবা আপনি যে লেখাগুলো আনবেন সেই থিওরি হইতে পারে। আবার বলছে সামারাইজেস দ্য পাস্ট রিসার্চ এন্ড হাইলাইটস দ্য ট্রেন্ডস এন্ড ডিবেটস। অর্থাৎ ন্যারেটিভ লিটারেচার রিভিউ অথবা ট্রেডিশনাল লিটারেচার রিভিউ, একই টপিকের উপরে বিভিন্ন ব্যক্তিরা কি বলছে সেইটা এখানে দেওয়া আছে। এটা ব্যবহার করা কাদের জন্য, এই দেখেন, ওয়েন টু রিসোর্স, ওয়েন টু ইউজ, কখন ব্যবহার করা হয়, ব্যবহার করা হয় যখন কিনা ইউ আর এ বিগিনার রিসার্চার। এই জন্য আমি আমার আন্ডারগ্রেড স্টুডেন্টরে বলি, যখন রিসার্চ করার জন্য ওরা মনে করেন ডিরেক্ট কোয়ান্টিটিভ সার্ভেতে যাবে, ফ্যাক্টর অ্যানালাইসিস, রিগ্রেশন, মিড-রিটার্ন, এইগুলো করতে চায়। কিন্তু আমার কথা হচ্ছে যে আগে ইউ শুড নো দ্য টপিক, আপনার টপিকটা জানতে হবে। টপিকটা জানতে হলে আপনার ন্যারেটিভ লিটারেচার রিভিউতে যাইতে হবে, বুঝতে পারছেন? আবার বলছে যে when your goal is to conceptually discuss or explain, বলছে যে আপনার যখন উদ্দেশ্য থাকবে আপনার একটা নির্দিষ্ট টপিকে শুধু কনসেপচুয়ালি মানুষকে জানাবেন। যেমন আপনি ধরেন, আমরা যখন চ্যাট জিপিটি এই ইসে আসলো, মানে যখন প্রথম লঞ্চ হলো নভেম্বরে 2022 সালে, তখন আমরা সর্বপ্রথম যেটা লিখলাম সেটা হচ্ছে একটা অপিনিয়ন পেপার। চ্যাট জিপিটি এবং বার্ড, জেমিনি, সরি গুগল আর হচ্ছে ওপেন এআই এর 2টার মধ্যে একটা কম্পারিজন, এই পার্থক্য, বিভিন্ন জায়গায় কি কি বলছে সেইগুলো এক করে একটা অপিনিয়ন পেপার লিখছিলাম। এই অপিনিয়ন পেপারটা এখন পর্যন্ত প্রায় 200 সাইটেশন হয়েছে, বুঝতে পারছেন? দেখেন ন্যারেটিভ লিটারেচার রিভিউ, অর্থাৎ ওইখানে আমরা সকল জিনিস পজিটিভ নেগেটিভ সব নিয়ে আসছি। কোন জায়গায় যদি আপনার সাইটেশন করা লাগে, কম্পারিজন, তাহলে এই পেপারটা আপনার চলে আসে, বুঝতে পারছেন? ভেরি সিম্পল পেপার, এবং এটা কিন্তু কোনো জায়গায় পাবলিশ হয় না, এটা এসএসআরএন থেকে পাবলিশ, মানে আমি আপলোড দিয়েছিলাম এসএসআরএন, সেইখান থেকে 200 সাইটেশন হয়েছে। তো যদি লেখা হয় তাহলে আপনার সাইটেশন বা ইয়ে হবেই। এবং বলছে এক্সাম্পল, দেখেন এক্সাম্পল হচ্ছে, দেখেন এক্সাম্পল বলছে যদি আপনি পেপার লেখেন, মানে আপনি পুরো পেপারটাই লিখতেছেন ন্যারেটিভ, তখন আপনার পেপারের টাইটেল ধরেন জব স্যাটিসফ্যাকশন এমন ইউনিভার্সিটি টিচার্স ইন বাংলাদেশ এ ন্যারেটিভ লিটারেচার রিভিউ। আর এইটার অথর কি চাইছে, দেখেন অথর রিভিউস, অথর কি রিভিউ করবে এখানে, প্রিভিয়াস স্টাডিজ টু এক্সপ্লোর দ্য ফ্যাক্টরস, চ্যালেঞ্জেস এন্ড মোটিভেশনস দ্যাট শেপ টিচার্স জব স্যাটিসফ্যাকশন।
অর্থাৎ আমরা দেখেন জব স্যাটিসফ্যাকশন এবং ইউনিভার্সিটি টিচার্স, এখানে আরো একটা জিনিস আপনি আনতে পারেন, যে কারেন্ট সিনারিও অফ বাংলাদেশ ইউনিভার্সিটি টিচার্স, এইটাও আনতে পারেন আপনি। So these are the things you need to explore and you need to find out যে কোন কোন জিনিসগুলো এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই ধরনের রিসার্চ করতে গেলে আপনি নেগেটিভ লিটারেচার রিভিউ। এখন যদি স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স আপনি যদি দেখেন, সাপোর্ট বলছে যে কানেক্ট দ্য ডটস, ডট বলতে জব স্যাটিসফ্যাকশনের ফ্যাক্টর গুলা দেখেন। আপনি যদি বলেন একটা ক্লাসরুমের ফ্যাক্টর, সেখানে এসি আপনার ফ্যাক্টর মানে জব স্যাটিসফ্যাকশন বাড়াইতে পারে। এসি আপনি মনে করেন কি বলে ন্যারেটিভ শব্দটা দিয়ে কি বোঝায়? ন্যারেটিভ হচ্ছে ন্যারেশন করা, গঠন করা, একত্রে করে নিয়ে আসা। হ্যাঁ ফাইন। এবার বলছে দেখেন আবার এই কোটেশনটা দেখলে আপনি বুঝতে পারবেন, কোটেশনটা খুব সুন্দর লিখছে দেখেন। এই যে বডি এন্ড বেইলি বলছে কি, এ ন্যারেটিভ রিভিউ টেলস দ্য স্টোরি অফ নলেজ। একটা নলেজ, সেই নলেজ সম্পর্কে আপনার কাছে গল্প বলবো। এই গল্পের মধ্যে দেখেন, আপনি যদি ধরেন গরু রচনা লিখতেছেন, গরু রচনা আপনি তো প্রথমে শুরুই করবেন না যে গরু আমাদের দুধ দেয়, এরকম শুরু করবেন না। গরু একটি গৃহপালিত প্রাণী, বাংলাদেশে অনেক প্রাণী আছে। এই যে গল্পটা শুরু করা, এই ন্যারেটিভ মানে হচ্ছে ন্যারেশন তৈরি করা। ওই যে ন্যারেটিভ তৈরি করা আমরা বলি না, দেখবেন পলিটিক্সের সবচেয়ে কমন একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ন্যারেটিভ তৈরি করা। হ্যাঁ, যেমন হচ্ছে ফ্যাসিবাদ একটা ন্যারেটিভ, বুঝতে পারছেন? এরকম। হ্যাঁ, এবার বলছে যে দেখেন, এ ন্যারেটিভ রিভিউ টেলস দ্য স্টোরি অফ নলেজ, নট জাস্ট হোয়াট উই নো বাট হাউ উই কেম টু নো ইট। আমরা বলছি যে এটা শুধু আমরা জানলে হবে না, এটা কিভাবে আসছে এইটা আমাদের জানাবে। তো দিস ইজ অ্যাবাউট দ্য ন্যারেটিভ এবং ট্রেডিশনাল লিটারেচার রিভিউ। শহীদ, কোনো প্রশ্ন আছে ন্যারেটিভ নিয়ে আপনার? না স্যার, বুঝতে পারছি স্যার। আর আমি স্যার একটু এড করতে চাই যে, জি স্যার, আমি স্যার একটু এড করতে চাই যে আমরা একই সাথে ফেসবুক এবং ইউটিউব থেকে লাইভে গিয়েছি। আমাদের ইউটিউবের নাম হচ্ছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, এবং আমাদের ফেসবুকের পেজের নাম হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। আপনারা যারা আমাদের লাইভ সেশনে যুক্ত হতে চান, ফেসবুক এবং ইউটিউব উভয় মাধ্যমে জয়েন হতে পারবেন ইনশাআল্লাহ। আর সাবস্ক্রাইব করার কথা বলেন, সাবস্ক্রাইব, কমেন্ট সেগুলো বলেন। জি জি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক দিবেন এবং আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো এই দেখেন, আমাদের 6টা পয়েন্ট প্রত্যেকটা লিটারেচার রিভিউ। লাস্ট টার্মটা হচ্ছে সিম্পল টার্ম। একেবারে সিম্পল ভাবে আপনি কি বুঝেন? সিম্পল ভাবে, ইটস লাইক টেলিং এ স্টোরি অফ হোয়াট রিসার্চার্স হ্যাভ ফাউন্ড অ্যাবাউট এ টপিক। আর ওই যে যা যা পাইছেন সেটা সামারাইজিং, কানেক্টিং এন্ড ইন্টারপ্রেটিং রেজাল্টস ফ্রম মাল্টিপল স্টাডিজ। দ্যাটস অল অ্যাবাউট দ্য ন্যারেটিভ স্টাডি। এখন দেখেন, আমরা কিন্তু একটু যদি ব্যাক করি আবার, এই দেখেন আমরা কিন্তু একটা পুরো পেপারেই লিখতে পারতেছি, জব স্যাটিসফ্যাকশন এমং ইউনিভার্সিটি টিচার্স ইন বাংলাদেশ এর ন্যারেটিভ রিভিউ। এইটা বাদ দিয়েও আমরা কিন্তু আমাদের মানে রিসার্চের জন্য ওই যে এমপিআর যে আমরা লিখছি, এমপিআর এ দেখেন বিভিন্ন জায়গা থেকে লিটারেচার কালেক্ট করে, নেদারল্যান্ডে কোন ধরনের নির্বাচন হয়, তারপরে ইসের কি বলে স্কটল্যান্ডে কোনটা হয়, রাশিয়াতে কোন ধরনের নির্বাচন, সেগুলোও কিন্তু আমরা আনছি না ফাংশনিং। ওইটাই কিন্তু ন্যারেটিভ রিভিউ। আমরা কিন্তু একটা পেপারের জন্য শুধু একটা অংশ ব্যবহার করছি, আবার আমরা ফুল পেপারও লিখতে পারি। এটা একটু ক্লিয়ার হওয়া উচিত। সো দ্যাটস অ্যাবাউট সবচেয়ে কমন যেটা টাইপ, সেটা আমরা আলোচনা করলাম, ন্যারেটিভ লিটারেচার রিভিউ। এবং এটা আরেকটা নাম হচ্ছে ট্রেডিশনাল লিটারেচার রিভিউ। এর চেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে রিসেন্ট ডেইজে সবচেয়ে বেশি মানে কমন যে লিটারেচার রিভিউটা, এবং এই লিটারেচার রিভিউটা করে মজা আছে, সেটা হচ্ছে এই সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। সিস্টেমেটিক লিটারেচার রিভিউ যেটা, সেইটার জন্য আপনি ওই যে আমরা যখন পাসপোর্ট ফর্ম পূরণ করতে যাই, তখন খেয়াল করবেন একটা স্পেসিফিক আমাদের ফর্ম দেয়, ওই ফর্মটা আমাদের পূরণ করা লাগে। ঠিক এই সিস্টেমেটিক লিটারেচার রিভিউ অনেকটা অংশে এরকম, একটা নির্দিষ্ট গাইডলাইন, সেট গাইডলাইন্স ওরা ফলো করে। হ্যাঁ, এবং শুধু সিস্টেমেটিক লিটারেচার রিভিউ নেই, সিস্টেমেটিক মানে সিস্টেমেটিকের পরে যতগুলা লিটারেচার রিভিউ টাইপ আছে, অলমোস্ট প্রত্যেকটা লিটারেচার রিভিউ এই সিস্টেমটা ফলো করে। এবং এই জন্য বলে, দেখেন এই জন্য একটু খেয়াল করেন, এই যে স্ট্যাটিস্টিক্যাল নোট, এই স্ট্যাটিস্টিক্যাল নোটটা আগে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে 2022 সালের রিভিউ ইন দ্য জার্নাল অফ বিজনেস রিসার্চ। জার্নাল অফ বিজনেস রিসার্চ বলতে বোঝা যাচ্ছে লিটারেচার রিভিউ পেপারের জন্য মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট রিসার্চ জার্নাল হচ্ছে এইটা, জার্নাল অফ বিজনেস রিসার্চ। একটা এইসব জার্নালে যদি একটা পেপার মানে একসেপ্ট হয় না, তাহলে মনে করেন রিসার্চারদের জন্য ঈদ, মানে 2-3টা ঈদ একসাথে আসে, বুঝতে পারছেন? এরকম একটা অবস্থা। এই জার্নালে বলছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ অ্যাকাউন্ট 35% অল রিভিউ। বলছে লাস্ট 5 বছরে সারা পৃথিবীতে যত জার্নালে যত পেপার পাবলিশ হয়েছে,
তার মধ্যে 35% লিটারেচার রিভিউ শুধু ওই জার্নালটাই পাবলিশ হয়েছে। তাহলে দেখেন ওইটার মধ্যে কত মানে লিটারেচার রিভিউ পেপার আছে, এবং ওইটা হচ্ছে বেস জার্নাল ফর লার্নিং লিটারেচার রিভিউ, মানে হাউ ইউ ক্যান ড্রাফট এন্ড হাউ ইউ ক্যান। এবং দেখেন এখানে একটা কোটেশন ব্যবহার করছে, দেখেন যে এই সিস্টেমেটিক রিভিউ ইজ নট জাস্ট অ্যাবাউট কালেক্টিং স্টাডিজ, ইটস অ্যাবাউট কালেক্টিং এভিডেন্স। এটা বুঝে একটু টাফ, আরো একটু আগে আমাদের প্রিভিয়াস স্লাইডটি একটু আলোচনা করে তারপর ওইটার মধ্যে আবার কোটেশনে আমরা যাই। এইখানে লেখা আছে দেখেন সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। আমরা ন্যারেটিভ লিটারেচার রিভিউ যখন আলোচনা করলাম তখন আমরা বললাম যে সকল বিষয়গুলা মানে প্রবলেম, চ্যালেঞ্জেস, ফ্যাক্টরস অর ওভারভিউ অফ এনি টপিক, এই একই জিনিস কিন্তু আমরা এখানে করব, বাট এই সিস্টেমেটিক লিটারেচার রিভিউ একটা এই দেখেন স্ট্রাকচার্ড এন্ড প্রি প্ল্যান্ড ফর্মুলাতে যাইতে হবে আপনার, খুবই স্ট্রাকচার্ড ফর্মুলাতে। এবং এটা কি করে, এটা করে হচ্ছে সিনথেসাইজিং রিসার্চ টু আনসার এ স্পেসিফিক রিসার্চ কোয়েশ্চেন। আপনার নির্ঘাত একটা রিসার্চ কোয়েশ্চেন থাকতে হবে, মিনিমাম একটা কোয়েশ্চেন থাকা লাগবে, মিনিমাম একটা কোয়েশ্চেন। আমরা কি ধরনের কোয়েশ্চেন এবং কি ধরনের রিসার্চ এই লিটারেচার রিভিউতে আসে সামনের দিকে যাচ্ছি। এই যে রিসার্চ কোয়েশ্চেনটা, আপনি কোয়েশ্চেনের যে আনসারটা আপনি বের করবেন, যে কোয়েশ্চেনটা আপনি করবেন সেই কোয়েশ্চেনের আনসারটা বের করার জন্য আপনার এই লিটারেচার রিভিউতে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করা লাগবে। এখন স্যার স্টেপ বাই স্টেপ প্রসেস আমাদের সামনের যে আরো প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোতে আমরা আরো স্টেপ বাই স্টেপ গুলো কিভাবে করে সেগুলো দেখব। এখন বলছে যে কোর স্টেপস গুলা কি, মেইন স্টেপ এই সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এবং পরের যে লিটারেচার রিভিউ, এই লিটারেচার রিভিউ টাইপ গুলা করার স্টেপ গুলা কোনগুলো। স্টেপ হচ্ছে প্রথমে দেখেন 1 নাম্বার স্টেপ হচ্ছে ডিফাইন এ ক্লিয়ার রিসার্চ কোয়েশ্চেন, একটা রিসার্চ কোয়েশ্চেন করা লাগবে। দেন সেট ইনক্লুশন এন্ড এক্সক্লুশন ক্রাইটেরিয়া, অর্থাৎ কোন পেপারগুলো আপনি নিবেন সেইগুলার একটা লিস্ট বানাইতে হবে, এবং কোন পেপারগুলো আপনি বাদ দিবেন, যেগুলো বাদ দিবেন সেগুলো এক্সক্লুশন, আর যেগুলো পেপার আপনি নিবেন সেগুলো ইনক্লুশন। যেমন একটা এক্সক্লুশন এবং ইনক্লুশন ক্রাইটেরিয়া আমি আপনাকে বলি। এক্সক্লুশন হচ্ছে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের কোনো পেপার আমি নেব না, এটা হচ্ছে আমার এক্সক্লুশন ক্রাইটেরিয়া। আবার ইনক্লুশন ক্রাইটেরিয়ার বলতে আমি স্কুপাস ইন্ডেক্স জার্নাল ছাড়া কোনো পেপার নিব না। এইটা ইনক্লুশন এক্সক্লুশন দুইটাই হতে পারে, কোন জিনিসটা আমি ইনক্লুড করতেছি কোন জিনিসটা আমি বাদ দিতেছি, এটা আগে মানে ফিক্স করতে হবে। এরপরে বলছে দেখেন 3 নাম্বার স্টেজটা কন্ডাক্ট এ ডেটাবেস সার্চেস। এরপরে আপনি ডেটাবেস সার্চ করবেন। এই যে গত সেশনে আমরা ডেটাবেস সার্চটা আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে ডেটাবেস সার্চ করবেন। ওই ডেটাবেসে আপনি যখন কিনা ওই যে শহীদ আপনি দেখছেন কিনা বিভিন্ন প্রতিযোগিতার রেজাল্ট দিলে রিজিয়ন অনুযায়ী, যেমন মনে করেন সাউথ এশিয়ান কান্ট্রি কোন কে টপ র্যাঙ্কিং, তারপর এরকম ক্যাটাগরি করা যায় না স্কুলে। এই ডেটাবেসে সার্চ করতে গেলেও এরকম সাল অনুযায়ী আপনি সার্চ করতে পারবেন, কোনগুলো ওপেন অ্যাক্সেস কোনগুলো ক্লোজ অ্যাক্সেস, এগুলো প্র্যাকটিক্যালি আমাদের দেখাতে হবে সামনে। এই যে দেখেন এই ডেটাবেসে সার্চ করতে হবে স্কুপাস, ওয়েব অফ সায়েন্স, পাবমেডের কথা এখানে লেখা আছে, আরো ডেটাবেস আমি গত সেশনে অনেক আলোচনা করছি। তারপরে বলছে এইগুলো সার্চ করার পর যে পেপারগুলো পাবেন আপনি সেই পেপারগুলো এক্সট্রাক্ট এন্ড অ্যাপ্রাইজ দ্য কোয়ালিটি অফ ইউর স্টাডিজ। এখন আপনি এই পেপারগুলোর কোয়ালিটি খুঁজে বের করবেন, অর্থাৎ আপনি যে কোয়েশ্চেন দিয়ে রিসার্চটা করতেছেন সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, সেই কোয়েশ্চেনের আনসার দিতে পারে কোন কোন স্টাডি, সেই স্টাডিগুলো ইভালুয়েট করেন আপনি। এন্ড ফাইনালি যে 20টা 25টা 50টা পেপার আপনার কাছে আসছে সেই 50টা পেপারের রেজাল্ট 5 নাম্বার স্টেজে সিনথেসাইজ দ্য ফাইন্ডিংস সিস্টেমেটিক্যালি। এখানে আপনার থিম জেনারেট করতে দিতে পারে, আপনার ইয়ার জেনারেট করতে দিতে পারে, আপনার রিজিওনাল অথরশিপ জেনারেট করতে দিতে পারে, আপনার ইসের কি বলে নাম্বার অফ সাইটেশনস এর বেস করে আপনি ভাগ করতে পারেন, কি কি বলছে সেইগুলো করতে পারেন। বাট ডেফিনেটলি এইটা হচ্ছে একটু এভিডেন্স বেসড হইতে হবে। ওই যে এভিডেন্স বেসড বলতে এইবার এক্সাম্পলটা দেখলেই আপনি বুঝতে পারবেন কোনটা এভিডেন্স। দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, রিমোট ওয়ার্ক এন্ড এমপ্লয়ি প্রোডাক্টিভিটি। দেখেন রিমোট ওয়ার্ক এন্ড এমপ্লয়ি প্রোডাক্টিভিটি, এটা আছে আমার পেপারের টাইটেল। কোন সাল থেকে কোন সাল, দেখেন 2010 সাল থেকে 2024 সাল এই সিস্টেমেটিক রিভিউ। অর্থাৎ 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই রিমোট ওয়ার্ক এবং এমপ্লয়ি প্রোডাক্টিভিটি এর উপরে যত পেপার ডাউনলোড হয়েছে, যত পেপার ডাউনলোড হয়েছে সেক্ষেত্রে আমরা যে বলছি আমাদের ডেটাবেস স্কুপাস ডেটাবেস ওয়েব অফ সায়েন্স ওইটার থেকে এইটার উপরে বেস করে আমি সিস্টেমেটিক লিটারেচার এইখানে বলছে। এইখানে একটুখানি গ্যাপ দিয়ে আছে, এখানে একটুখানি যদি ইয়ে করি, ও এখানে দেখা যাচ্ছে না, একটা মিনিট। ওইখানে যে শেষের অংশটা লেখা আছে আমি একটু রিড আউট করি। ওখানে লেখা আছে যে শেষে the researchers reviewed 50 articles published between 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত to understand how remote work affects productivity across different industries. That's all.
বলছে যে শুধু এইটাই হচ্ছে আপনার এভিডেন্স এবং এইটাই হচ্ছে আপনার একটা কোয়েশ্চেন, এইটুকু এখানে দেওয়া নাই, আমি হয়তো কমেন্টে লিখে দেবো একটা সময়। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার এভিডেন্স, এই জন্যই বলে এই রিসার্চটা কি এভিডেন্স বেসড এবং স্টেপ বাই স্টেপ হইতে হবে। দেখেন শেষে এই যে এই স্ট্যাটিস্টিক্যাল নোট, এটা তো আমরা বুঝলামই একটু আগে যে 2022 সালে পৃথিবীর সবচেয়ে নামকরা রিসার্চ জার্নাল থেকে 35% পেপার সিস্টেমেটিক লিটারেচার রিভিউ আসছে শুধু। আবার বলছে এই সিস্টেমেটিক লিটারেচার রিভিউ জাস্ট নট জাস্ট কালেক্টিং স্টাডি, শুধু স্টাডি কালেক্ট করলেই হবে না, ইটস অ্যাবাউট কালেক্টিং এভিডেন্স। অর্থাৎ কোন এভিডেন্স? রিমোট ওয়ার্কিং এভিডেন্স। এই যে এইটা হচ্ছে আমার এভিডেন্স, রিমোট ওয়ার্ক এবং এমপ্লয়ি প্রোডাক্টিভিটি, এটা হচ্ছে আমার এভিডেন্স। এই এভিডেন্স বেসড আপনি কালেক্ট করতে হবে, আপনি অন্য কিছু কালেক্ট করতে পারবেন না। বুঝতে পারছেন? তো এই হলো আমাদের সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। ইটস ভেরি ট্রু যে এতটুকু লেকচারে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ সম্ভব না ভাই। আমি জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি, সামনে হয়তো বা একেবারে পুরো সিস্টেমেটিক লিটারেচার রিভিউ রিলেটেড আমি পুরো একটা পেপার আলোচনা করব যে কিভাবে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ লেখে। স্যার তাহলে আমাদের স্যার বলেন এই বিষয়ে স্যার আমার একটি কোয়েশ্চেন কি ছিল যে ইন্ট্রোডাকশন অর আমরা যে রিসার্চ কোয়েশ্চেন আইডেন্টিফাই করব, এটা কি সিস্টেমেটিক রিভিউতে সার্চ করব? ভেরি গুড, না ভেরি গুড। সামারি সিস্টেমেটিক আবার বলেন শেষে পুরো সিস্টেমেটিক বলছিলাম স্যার, ওই যে আমরা ইন্ট্রোডাকশন অর যে রিসার্চ কোয়েশ্চনটা আমরা আইডেন্টিফাই করে আমরা পেপারটি লিখতে যাচ্ছি, এটা কি স্যার সিস্টেমেটিক রিভিউতে সার্চ করব নাকি সামারি করব পেপারে, দেন আমাদের কোয়েশ্চনের সাথে কম্পেয়ার করব? সামারি করবেন না। সামারি যদি করতে চান তাহলে দেখেন সামারি কোন সময় করবেন। সামারি করবেন হচ্ছে যদি একটা পেপার যেমন নতুন এটা যেটা আসছে টেকনোলজিটা HAI, হ্যাঁ হ্যাঁ, হিউম্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে যে বহুত বড় বড় টেকনোলজি যেগুলো প্রতিষ্ঠানগুলো আছে, সেই রিলেটেড যদি আপনি রিসার্চ পেপার করতে চান তাহলে তো আপনি শুধু সামারাইজ করা লাগবে, সেখানে তো আপনি কোয়েশ্চেন করতে পারবেন না। আবার কোয়েশ্চেনও করতে পারবেন যখন কিনা আপনার ওই পেপারের ওই টপিক রিলেটেড এভিডেন্স আপনি বেশি পাওয়া যাবেন। অর্থাৎ 100টা আপনি এখন চ্যাট জিপিটি নিয়ে দেখেন কত পেপার আপনি পাবেন, এখন আপনি সিস্টেমেটিক ভাবে করে আপনি কোয়েশ্চেন বের করতে পারবেন। কিন্তু সামারাইজ তখনই করবেন যদি মনে করেন এখন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি আমাদের সাথে নিয়ে যেতে পারবে কিনা, না এমন কোন নতুন একটা ভাইরাস আসলো, সেই ভাইরাস নিয়ে এখন পর্যন্ত কোনো পেপার লেখা হয়নি, তখন আপনি চিন্তা করবেন যে আমি এটা মানে আমার যাবতীয় যা পেপার আছে সেটা সামারাইজ করব। আপনি ন্যারেটিভ লিটারেচার রিভিউতে যাবেন এক্সপ্লোর করার জন্য ওই রিলেটেড ইনফরমেশন গুলা। আর যখন কিনা আপনার কোয়েশ্চেন চলে আসবে আপনার কাছে, তখন ওই কোয়েশ্চেনটা কোথা থেকে পাইতেছেন আপনি বেশ কিছু পেপার পড়াশোনা করছেন, একটা কোয়েশ্চেন জেনারেট করছেন, আপনি অটোমেটিক্যালি সিস্টেমেটিকে ঢুকে যাচ্ছেন। আপনার তখন বুঝতে পারছেন কি বলছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে যদি স্যার আমি যদি মানে একটু ক্লিয়ার করি যে আমরা যদি ধরেন রিভিউ পেপার লিখি তাহলে প্রবাবলি সিস্টেমেটিক রিভিউটা ইউজ হবে, এরকম কি স্যার? হ্যাঁ, রিভিউ পেপার লিখলে সিস্টেমেটিক মানে এই যে আমরা রিভিউ পেপার লেখার টাইপস গুলো আমরা আলোচনা করতেছি এবং এইটার সামারি আমরা কিন্তু ওই পেপারে আমরা একটুখানি সামারি ব্যবহার করি আমরা যখন লিটারেচার রিভিউ করি। আর লিটারেচার রিভিউ টাইপের পেপারের ধরন হচ্ছে এই যে 10টা, মানে 10টা সবচেয়ে পপুলার। এই পপুলারের মধ্যে সর্বপ্রথমটা হচ্ছে ন্যারেটিভ লিটারেচার রিভিউ। ন্যারেটিভ লিটারেচার রিভিউ কখন করবো আমরা? এই দেখেন ন্যারেটিভ লিটারেচার রিভিউ কখন করবো আমরা? করবো হচ্ছে যখন কিনা বিগিনিং রিসার্চার থাকবে, নতুন রিসার্চার, অথবা কনসেপচুয়ালি ডিসকাস অর এক্সপ্লেন, যে বিষয়গুলো এখন পর্যন্ত আমাদের সামনে আসে নাই সেই বিষয়গুলোর সম্পর্কে ইনফরমেশন সামারি করার জন্য এই রিভিউটা করা লাগবে। আর যদি কোয়েশ্চেন বের করেন যখন বা কোয়েশ্চেন আসবে তখন আপনি সিস্টেমেটিকে যাবেন এবং পেপার যখন অ্যাভেলেবেল থাকবে। বিষয়টা বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন আমরা সিস্টেমেটিক আমরা ন্যারেটিভ করে ফেললাম যখন নতুন কোনো টপিক এক্সপ্লোর করার জন্য। এখন টপিকটা খুব বেশি মানে পপুলার হয়ে গেছে, অনেক মানে পেপার লেখা হয়ে গেছে। এখন এইখান থেকে আমরা কোনো এভিডেন্স বের করার জন্য যে এই স্পেসিফিক এভিডেন্সে কি বলছে সেইটা বের করার জন্য সিস্টেমেটিক ডিফার ফ্রম দ্য ট্রেডিশনাল। হ্যাঁ, আমি বলতেছি একেবারে সামনে আরো আলোচনা করা যায় তো ফাইল পুরোটা ক্লিয়ার পাবেন। সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এবং ন্যারেটিভ লিটারেচার রিভিউর মধ্যে তফাৎ হচ্ছে ন্যারেটিভ লিটারেচার রিভিউ আমরা মানে ট্রেডিশনাল বা ন্যারেটিভ লিটারেচার রিভিউ আমরা করি একটা টপিক মানুষের কাছে নতুন পরিচয় ঘটায় দেওয়ার জন্য এবং সেই টপিক সম্পর্কে ডিটেলস জানানোর জন্য। আর সিস্টেমেটিক লিটারেচার রিভিউ আমরা করি কোনো একটা নির্দিষ্ট এভিডেন্সকে সিস্টেমেটিক্যালি ওই সম্পর্কে মানুষ কি কি বলছে সেইটা সিস্টেমেটিক্যালি নিয়ে আসার জন্য।
এবং সেখানে অবশ্যই একটা কোয়েশ্চেন জেনারেট করতে হবে। কোয়েশ্চেন, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ একটা কোয়েশ্চেন থাকা লাগবে এবং এটা ফর্মালি হবে এবং এটার মধ্যে স্টেপ আপনার ফুলফিল করা লাগবে, প্রসেস মেনটেন করা লাগবে, ন্যারেটিভে না করলেও চলবে। এই হলো ডিফারেন্স। ওকে, ক্লিয়ার? শহীদ, আমি সামনের দিকে আগাবো কি? জি স্যার, জি। হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে এত কুইক মানে এটা বোঝা আসলে না, মানে সত্যি কথা বলতে সময় লাগবে, আস্তে আস্তে হয়ে যাবে। সিস্টেমেটিক লিটারেচার রিভিউর পরে মেটা অ্যানালাইটিক্যাল লিটারেচার রিভিউ। দেখেন, মেটা অ্যানালাইসিস। মেটা অ্যানালাইসিস বলতে কি বোঝায়? মেটা অ্যানালাইসিস দেখেন, এইটাও এত সহজ বিষয় না, এটাও সিস্টেমেটিক্যালি করা লাগবে এবং আপনার ওই সিস্টেমেটিক লিটারেচার রিভিউ যে স্টেজে যে প্রসেস মেনটেন করছেন আপনি, সেই প্রসেস এই মেটা অ্যানালাইসিসও মেনটেন করা লাগবে। এখন তাহলে কোন সময় মেটা অ্যানালাইসিস ব্যবহার করা হয়, মেটা অ্যানালাইসিস কি জিনিস সেটা নিয়ে আলোচনা করি। দেখেন, মেটা অ্যানালাইসিস আলোচনা করার আগে একটুখানি এখানে একটা কোটেশন দেওয়া আছে, সেই কোটেশনটা একটু পড়ে নেই। নাম্বারস ক্যান টেল স্টোরিজ টু, বলছে নাম্বারও কিন্তু একটা স্টোরি টেল করতে পারে। যেমন গতকালকে আমি একটা সিনেমা দেখতেছি, সেখানে সিরিজ কিলার মানে সিরিজ করে, হ্যাঁ, তাহলে এখন মনে করেন কোন সময় আমরা সিরিজ বলি, সিরিজ কিলার বলি। যখন 3টা 4টা 5টা যখন মার্ডার করে ফেলবে তখন হি মাইট বি এ সিরিজ কিলার। তাহলে নাম্বারও কিন্তু গল্প বলে, হ্যাঁ। যেমন মনে করেন 1932 সালে হথন স্টাডিজ হয়েছে। ও হথন স্টাডিজ এর কারণে 1932 সালটা খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? ইউ জাস্ট হ্যাভ টু লিসেন কেয়ারফুলি, বলছে মানে কেয়ারফুলি আপনি শুনতে হবে নাম্বার কি বলতে চাই আপনাকে। আমি আবার বলতেছি যে আমরা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ ডেভেলপ করার জন্য একটা কোয়েশ্চেন জেনারেট করি, একটা প্রসেস ফলো করি। এই প্রসেস এবং স্টেপস গুলো পরবর্তী সব লিটারেচার রিভিউর জন্য ফলো করা লাগবে। শুধু র্যাপিড লিটারেচার রিভিউ, ন্যারেটিভ লিটারেচার রিভিউ, ট্রেডিশনাল লিটারেচার রিভিউর জন্য এই প্রসেস ফলো না করলেও চলবে, হ্যাঁ। ওকে, ফাইন। এখন দেখেন এই মেটা অ্যানালাইটিক্যাল লিটারেচার রিভিউ এখানে কি লেখা আছে? মেটা অ্যানালাইসিস ইজ এ কোয়ান্টিটিভ এক্সটেনশন অফ সিস্টেমেটিক, এই দেখেন একটু পরেন, দেখেন বলছে মেটা অ্যানালাইসিস ইজ এ কোয়ান্টিটিভ এক্সটেনশন অফ সিস্টেমেটিক রিভিউ। আগের যে রিভিউটা আমরা পড়লাম এইটার সিস্টেমেটিক এক্সটেনশন, এইটা হচ্ছে কোয়ান্টিটি হয়ে যাবে কিন্তু সংখ্যাত্মক। দেখেন, উই আর ডিসকাসিং লিটারেচার রিভিউ বাট উই আর টকিং কোয়ান্টিটিভ, সংখ্যাত্মক কেমনে বুঝায়? দেখেন, it statistically combines the result of multiple empirical studies to determine the overall effect and relationship among the variables. স্যার, এটা তো একটু টাফ হয়ে যাইতেছে। হ্যাঁ, এটা আসলে এত সহজ না। মেটা অ্যানালাইটিক্যাল রিভিউ আমারই কোনো পেপার নাই বা আমরা করি নাই, হ্যাঁ। কিন্তু কি হয়েছে আমরা জেনে রাখি, বলছে কখন এটা ব্যবহার করা হবে। বলছে যে when several studies have examined the same topic empirically, অর্থাৎ আপনার শহীদ আপনি একটা রিসার্চ পেপার করলেন যে ইউনিভার্সিটি টিচারদের জব অথবা মোটিভেশনাল ফ্যাক্টর, কোন ফ্যাক্টরটা বেশি জব স্যাটিসফ্যাকশন অথবা মোটিভেশন মানে বাড়ায় ফ্যাকাল্টি মেম্বারদের অথবা স্টুডেন্টদের, ধরেন এইটা দিলাম, ওই পেপারটা কি আমি করতে পারবো না? অবশ্যই করতে পারবো। এখন আপনি কি রেজাল্ট পাইছেন, আমি কি রেজাল্ট পাইছি, অথবা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ বেস কি ছিল, এভিডেন্স ছিল না এভিডেন্স যে রিমোট ওয়ার্কিং এবং হচ্ছে জব স্যাটিসফ্যাকশনের কথা বলছি আমরা, ঠিক এই রিমোট ওয়ার্কিং এবং জব স্যাটিসফ্যাকশনের উপরে কয়টা ইম্পেরিক্যাল পেপার, ইম্পেরিক্যাল মানে হচ্ছে সংখ্যাত্মক বিশ্লেষণ, কোয়ান্টিটিভ পেপার পাবলিশ হয়েছে। সেই কোয়ান্টিটিভ পেপারগুলো নিয়ে আপনার সিস্টেমেটিক্যালি যে রিভিউটা করা হবে সেইটাকে বলছে মেটা অ্যানালিটিক্যাল রিভিউ। শহীদ, আমি বুঝাইতে পারছি? আপনার নোট পরে করেন, আগে আমার কথা শুনেন। জি স্যার, জি। আমি বুঝাইতে পারছি, বলেন আপনি। হ্যাঁ, বলেন। একটা প্রশ্ন ছিল যে আমরা যে ধরেন অন্য কারো যে কোয়ান্টিটিভ যে ডাটাগুলা এটা আমরা অ্যানালাইসিস করব, তো একই সাথে কি স্যার আমরা আরেকটা সার্ভে করে এই দুইটার সাথে কম্পেয়ার করে মিক্স মেথডে এটা অ্যাপ্রোচ করতে পারি? হ্যাঁ, এটা মিক্স মেথড পরে করতে পারবেন আপনি, কিন্তু ওই একই স্টাডিতে পারবেন না, কারণ আপনার পেপারের টাইটেলই তো মেটা অ্যানালাইসিস রিভিউ, অর্থাৎ মানুষে যা করছে সেইটা রিভিউ করা। ওইটা রিভিউ করার পরে ওইটার সাথে কিন্তু আপনি আবার মনে করেন আপনি পরবর্তীতে কোয়ান্টিটিভ করতে পারবেন, মিক্স মেথডে যাইতে পারবেন, কিন্তু ওই একই পেপারে করার দরকার নাই। একই পেপারে টাইপস আলাদা হয়ে যাবে এবং ওইখানে তো আপনার এই দেখেন জিনিসটা বুঝছেন, সবকিছুর বেস কিন্তু সিস্টেমেটিক লিটারেচার রিভিউটা মানে 2 নাম্বার টাইপটা। 2 নাম্বার টাইপে আমাদের বলা হয়েছে একটা সিস্টেম ফলো করবো আমরা, সেই সিস্টেম ফলো করে তারপরে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব।
স্টেপ বাই স্টেপ নিয়ে এসে আমরা কোয়ালিটেটিভ পেপার যেগুলো পাবো সেইগুলোর মধ্যে কি বলা হয়েছে আমাদের একটা নির্দিষ্ট এভিডেন্স নিয়ে, সেই এভিডেন্স নিয়ে আলোচনা করা হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। সেম জিনিসটাই আমরা এইখানে করবো মেটা অ্যানালাইসিসে, কিন্তু সেটা আমরা কোয়ালিটেটিভ পেপার নেব না, কোয়ান্টিটিভ পেপার নেব। বুঝতে পারছেন কি বলছি? এরপরে দেখেন এই যে এক্সাম্পলটা দিলে বুঝতে পারবেন, দ্য রিলেশনশিপ অ্যামং ইমোশনাল ইন্টেলিজেন্স, দ্য রিলেশনশিপ অ্যামং ইআই ইমোশনাল ইন্টেলিজেন্স এন্ড জব পারফরমেন্স, এ মেটা অ্যানালাইসিস। এইখানে দেখেন কি বলছে, বাই পুলিং ডেটা, আমি অনেক ডেটা পাইছি, সেখান থেকে মাত্র 20টা স্টাডি নিছি। এ রিসার্চার্স ফাউন্ড দ্যাট, একজন রিসার্চার পাইলো, ফাউন্ড দ্যাট ইমোশনাল ইন্টেলিজেন্স হ্যাভ এ মিডিয়াম পজিটিভ ইফেক্ট অন দ্য জব পারফরমেন্স। এভারেজ সাইজ হচ্ছে, রিলেশন হচ্ছে 32, অর্থাৎ এই 32% ফ্যাক্টর ইমোশনাল ইন্টেলিজেন্স জব পারফরমেন্সের ক্ষেত্রে। এটা কিন্তু একটা পেপারের কথা বলে নাই সে, 20টা পেপার বের করার পরে সে এভারেজে বলছে হচ্ছে আপনি 32% রিলেশনশিপ মেইনটেইন করে ইমোশনাল ইন্টেলিজেন্স এন্ড জব পারফরমেন্স। বিষয়টা বুঝতে পারছেন শহীদ? বুঝতে পারছি। ওকে ফাইন। হ্যাঁ, এইটা দিয়ে প্রচুর কোয়েশ্চেন আশা করি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, এইটা তো অলরেডি আমরা পড়ে ফেলছি, তারপরে আবার একটু দেখেন স্ট্যাটিস্টিক্যাল রেফারেন্সটা কি লেখা আছে, একটু পড়েন শহীদ উপরে। অ্যাকর্ডিং টু লিপসি এন্ড উইলসন 2001 কি বলছে, মেটা অ্যানালাইসিস ইমপ্রুভ দা, জি পড়বো স্যার। হ্যাঁ হ্যাঁ, মেটা অ্যানালাইসিস ইমপ্রুভ দা, According to Lipsy and Wilson, meta-analysis improved the reliability of conclusions by increasing the statistical power beyond that of any single study. আপনি বলছেন ইমোশনাল ইন্টেলিজেন্সের সাথে জব পারফরমেন্স 52% মানে রিলেশন মেইনটেইন করে, আর আমার রেজাল্ট আসছে 20%, অন অ্যান এভারেজ কত 30%। এই 30%ই বলে দিতেছে। অর্থাৎ এইখানে আমরা সার্ভেটা করব হচ্ছে পেপারের উপরে, নট প্রাইমারি। আমরা ডাইরেক্ট মাঠে যাব না সার্ভে করতে, আমরা যারা অলরেডি পেপার এই সার্ভে করে রেজাল্ট বের করে ফেলছে তাদের উপরে বেস করে আমরা এই অ্যানালাইসিস করব। সবার শেষে ইন সিম্পল টার্মস, যদি সংক্ষেপে আমি বলি, ইটস লাইক ফাইন্ডিং দ্য এভারেজ রেজাল্ট অফ মেনি স্টাডিজ অন এ সেম টপিক। একটা নির্দিষ্ট টপিকে এভারেজ রেজাল্ট, অন্যান্য রিসার্চাররা যে যে রেজাল্ট বের করছে সেই এভারেজ রেজাল্ট আমি এখানে আমরা কি পাইতেছি সেটা বের করা, এটা হচ্ছে মেটা অ্যানালাইসিস রিভিউ। দেখেন আমরা মাত্র 3টা টাইপ শেষ করছি, আরো আছে আমাদের এরকম 7টা টাইপ। সো ইটস ভেরি টাফ, মানে এক লেকচারে এটা শেষ করা। স্কোপিং রিভিউটা কি? স্কোপিং রিভিউ এক্সপ্লোরস, স্কোপিং রিভিউ হচ্ছে, স্কোপ মানে কি? স্কোপ মানে হচ্ছে পরিধি, আওতা বাড়ানো, আওতা। এই স্কোপিং রিভিউটাই একেবারে এসএমএল এস দা সিমিলার এস দা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। সিস্টেমেটিক লিটারেচার রিভিউর মতোই করতে হবে, এটা সম্পূর্ণটা একই প্রসেস, একই স্টেপ ফলো করে, একই চেকলিস্ট ব্যবহার করে। চেকলিস্ট বলতে কি বোঝায় একটু পরে আপনারা খেয়াল করবেন। কিন্তু এইটা ব্যবহার করে যে এই একই টপিকের উপরে কোথায় রিসার্চের গ্যাপ আছে সেইখানে এই রিসার্চ এখন পর্যন্ত পৌঁছা নাই কেন। অর্থাৎ যে এই দেখেন এই যে লেখা আছে, স্কোপিং লিটারেচার রিভিউ এক্সপ্লোর দ্য ব্রিথ, গভীরতা আন্ডার রিসার্চ, বলছে যে নিউ অর আন্ডার রিসার্চ এরিয়া। যেমন আমার কিছুদিন আগে একটা পেপার বললাম না, চ্যাট জিপিটি বিজনেস ইকোনমিক্স এন্টারপ্রেনিউর স্টাডি, সেটা আমি স্কোপিং রিভিউ ব্যবহার করছি। কেন ব্যবহার করছি? যে এই চ্যাট জিপিটি আসলে বিজনেস ইকোনমিক্স ফাইন্যান্স এন্টারপ্রেনিউরশিপ এইসব ক্ষেত্রে চ্যাট জিপিটির গভীরতা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমরা প্রায় বলি। এই স্কোপিং লিটারেচার রিভিউ বলতে যে কোনো একটা এভিডেন্স, যে কোনো একটা ভেরিয়েবলের দৌড় কত দূর পর্যন্ত এবং কোন জায়গায় গ্যাপ আছে সেটা খুঁজে বের করার জন্য। যদি আপনি এক রিসার্চের সব কোয়েশ্চেনের আনসার না দিতে পারেন মানে লিটারেচার রিভিউ, তাহলে ওইখান থেকে ফিউচার স্টাডি কি হইতে পারে সেই রিসার্চ আপনি দিয়ে দেবেন। কখন ব্যবহার করা হয়? ব্যবহার করা when the topic is emerging or unclear, বুঝতে পারছেন? যখন কিনা এই টপিকটা উঠতেছে এরকম অথবা আনক্লিয়ার, যেটা কিনা এখন পর্যন্ত ক্লিয়ার হয়, টু আইডেন্টিফাই গ্যাপস অর ফিউচার ডিরেকশন, বলছে যে কোথায় গ্যাপ আছে সেইটার জন্য। দেখেন লেখা আছে একটা এক্সাম্পল, একটা পেপারের টাইটেল, এ স্কোপিং রিভিউ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনে দেখেন পরেরটুকু পড়লেই বুঝতে পারবেন। The review examines where and how AI tools are used in education and which areas still lack of research. For example, AI's impact on academic integrity or personalized learning. খেয়াল করছেন? এই যে এইটা হচ্ছে এআই এর স্কোপ। আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না যে এআই আমাদের কি বলে হায়ার এডুকেশনের ক্ষেত্রে
মানে কতটুকু ব্যবহার করতে পারে। এখন পর্যন্ত পৃথিবীর কোন একজন ব্যক্তি, আমরা যদি পৃথিবীতে কোভিডের মতো ডিসরাপ্টেড সিচুয়েশনে পড়ি, একটা পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক দিতে পারে না এখন পর্যন্ত, কেউ দিতে পারে না, যে আমরা কোন পদ্ধতিতে সিএসসির স্টুডেন্টের পরীক্ষা নেব, কোন পদ্ধতিতে ট্রিপলির স্টুডেন্ট, কোন পদ্ধতিতে ইকোনমিক্স বিজনেস পড়াবো। অর্থাৎ এখন পর্যন্ত এখানে স্কোপিং এর কতটা ল্যাকিংস আছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে। তো দিস আর দ্য থিংস, এইটা যদি জানতে চান তাহলে আপনি স্কোপিং রিভিউ করা লাগবে। এবং স্কোপিং রিভিউ ইনসাইট কি লিখে আছে দেখেন, আর্টসল্যান্ড মলে খুবই মানে নাম করা একজন, এই দুইজনেই এই সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এর জন্য একটা স্টেপ দিয়েছে, 5টা স্টেপ। এইটা আলোচনা করবো, আমাদের চেক লিস্টে আলোচনা করা লাগবে। আর্টসল্যান্ড মলে বলছে ইন্ট্রোডিউস দ্য মেথড, এই মেথডটা তারা ইন্ট্রোডিউস করছে, উইচ গ্রোন এক্সপোনেনশিয়ালি, খুব কুইক বাড়ছে এটা। ওভার 4000 স্কোপিং রিভিউস আর পাবলিশ বিটুইন 15 থেকে 23। হ্যাঁ, বলছে যে স্কোপিং রিভিউ মেথড অ্যানুয়াল রিপোর্ট 2024-এ বলছে 2015 থেকে 2023 সালে 4000 স্কোপিং রিভিউ পেপার আসছে, 4000। আবার বলছে কোটেশনটা যদি একটু খেয়াল করি, when the map is unknown, যখন কিনা আপনার ম্যাপটা আননোন, এই স্কোপিং রিভিউস ড্র দ্য বাউন্ডারিজ অফ ইউর এক্সপ্লোরেশন, যখন কিনা আপনি জানতেছেন না যে আপনি কোন দিকে যাচ্ছেন, রিসার্চ কোন দিকে আপনাকে নিয়ে যাবে, কতদূর পর্যন্ত আপনি যাবেন, তখন এই স্কোপিং লিটারেচার রিভিউ আপনাকে হেল্প করবে। কারণ কি, এই স্কোপ আমাকে দেখাই দিবে চ্যাট জিপিটির সাথে কোন কোন বিষয়ের মানে বিজনেস এবং ম্যানেজমেন্ট রিলেটেড কোন কোন বিষয় পর্যন্ত তারা আপনাকে এই চ্যাট জিপিটি হেল্প করতে পারবে, অর্থাৎ বাউন্ডারি সে ফিক্স করে দিতে পারবে। এবং শেষে বলছে ইটস লাইক ক্রিয়েটিং এ রিসার্চ রোড ম্যাপ, বলছে এটা একটা রিসার্চ রোড ম্যাপ। স্কোপ মানে কোন দিকে আপনার স্কোপ আছে, যেমন মনে করেন এই কি বলে যে আপনি একজন দেখেন সিএসসির স্টুডেন্টরা কিন্তু বিজনেস আসতে পারবে, সিএসসির স্টুডেন্টরা কিন্তু আর্টসে যাইতে পারবে, কিন্তু আর্টস এবং বিজনেসের স্টুডেন্টরা কিন্তু সিএসসি তে যাইতে পারবে না। তাহলে তাহলে আমি বুঝতে পারতেছি সিএসসির স্কোপ বেশি বা সায়েন্সের স্কোপটা বেশি। এই হলো স্কোপিং লিটারেচার রিভিউ। এরপরে আমি কোয়েশ্চেন নেব, একবারে শেষ করে ফেলি। 5 নাম্বারটা বলে আছে, এগুলো আরো আলোচনা করতে পারবো না, এগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন একটুখানি। ইন্টিগ্রেটিভ বলতে বোথ কোয়ালিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ রিসার্চ, অর্থাৎ আপনি একটা সিস্টেম ফলো করবেন, সিস্টেম ফলো করে আপনি একটা এভিডেন্স বের করবেন, যেমন ইমোশনাল ইন্টেলিজেন্স অথবা ওয়ার্ক লাইফ ব্যালেন্স অথবা ওয়ার্ক ফ্যামিলি কনফ্লিক্ট অথবা মনে করেন জব স্যাটিসফ্যাকশন, এইটা একটা এভিডেন্স। এই এভিডেন্সে কোয়ালিটেটিভ 20টা পেপার আপনি নেবেন, আপনার একেবারে রিলেভেন্ট, আপনি কোয়ান্টিটিভ 20টা পেপার নেবেন রেলিভেন্ট। এই 40টা পেপার দিয়ে আপনি এখন একটা রিসার্চ পেপার দাঁড়া করাবেন, সেইটাকে বলতেছে ইন্টিগ্রেটিভ লিটারেচার রিভিউ। অথবা আপনি একটা সিঙ্গেল পেপার নিতেছেন, সেই সিঙ্গেল পেপারে আপনি কিছু কোয়ান্টিটিভ পেপারের রেফারেন্স দিতেছেন, কিছু কোয়ালিটিভ পেপারের রেফারেন্স দিতেছেন, এটাকে বলে ইন্টিগ্রেটিভ রিভিউ। দেখেন এখানে লেখা আছে an integrative review on work-life balance among female entrepreneurs. The researchers analyzed the survey data, এই যে সার্ভে ডাটা ব্যবহার করছে, on the other hand interviews to show the cultural expectations and business pressure affect women's personal and professional life. অর্থাৎ যে পেপারগুলা সার্ভে করছে সেইগুলাও কিছু পেপার আনবেন, যে পেপারগুলা ইন্টারভিউ নিছে অথবা কোয়ান্টিটিভ অথবা ফোকাস গ্রুপ ডিসকাশন করছে, পেজ স্টাডি ব্যবহার করছে, সেই সব পেপারের সমন্বয়ে এই লিটারেচার রিভিউ। দেখেন ইন্টিগ্রেটিভ লিটারেচার রিভিউ, যদি এই কোটেশনটা আমরা পড়ি, কোটেশনে বলছে ইন্টিগ্রেশন ইজ দ্য আর্ট অফ কানেক্টিং আইডিয়াস টু ক্রিয়েট নিউ মিনিং। বুঝতে পারছেন? দেখবেন কোয়ান্টিটিভ পেপারে আমার যে ধরনের ফ্যাক্টর বলা হয়েছে, অনেক ফ্যাক্টর আমার কোয়ালিটিটিভ রিভিউতে মিসিং থাকতে পারে, অথবা কোয়ালিটিটিভ রিভিউতে আমার যে ফ্যাক্টর ব্যবহার করছে সেগুলো কোয়ান্টিটিভে মিসিং থাকতে পারে। যখন এই দুই ধরনের পেপার একসাথে ইন্টিগ্রেট করবেন, তখন দেখবেন সামথিং নিউ ইউ ক্যান ফাইন্ড, এন্ড দ্যাট উড বি ইউর কি বলে কন্ট্রিবিউশন, এন্ড ইউ নিড টু জেনারেলাইজ দিস কন্ট্রিবিউশন towards the society. And the final terms you can find in the simple terms, it is like looking all the sides of the same coin. That means at the top part you can find the qualitative, on the bottom part you can find the qualitative, and combining this qualitative and quantitative research papers, integrative review, you can write a truthful and smooth integrative review. ওকে, সো নেক্সট ক্রিটিক্যাল রিভিউ। অলরেডি আমরা 6 নম্বরে চলে আসছি। ক্রিটিক্যাল রিভিউটা একটু মানে যত সামনের দিকে যাচ্ছে তত একটু কঠিন আসতেছে। এই যে নিয়ম, ক্রিটিক্যাল রিভিউ হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা। দেখেন ওই যে গত সেশনে একটা কথা বলছিলাম, ইন্ডিয়ান একটা সিনেমার কথা, যে আপনি মানে সে প্রধানমন্ত্রী হয়ে যায়, প্রধানমন্ত্রী হওয়ার পরে সবগুলা পত্রিকা তারা নিয়ে মানে করে কি বলে তাকে অ্যাপ্রেজ করে,
এখন একটা পত্রিকা আছে, সেই পত্রিকা তার নেগেটিভ কমেন্ট করে, তখন প্রাইম মিনিস্টার বলে যেটা নেগেটিভ রিপোর্ট করছে সেইটাই তুমি পুরোটা পড়ো, আমি পজিটিভ গুলো শুনতে পাচ্ছি না, বিকজ অফ ওইটার মধ্যে অনেকগুলো ক্রিটিসিজম পাবে সে, এই ক্রিটিসিজম সে ওভারকাম করতে পারবে। এই ক্রিটিক্যাল রিভিউটা হচ্ছে এই টাইপের, কিন্তু আপনি কিন্তু সিস্টেম মেনটেন করতে হবে। ওই যে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, ওইটা আপনি মেনটেন করা লাগবে। কিসের জন্য এটা করে দেখেন, ওয়েন টু ইউজ, কখন এটা আপনি ব্যবহার করবেন, থিওরিটিক্যাল অর কনসেপচুয়াল ডিসকাশনস, অর্থাৎ কোনো একটা থিওরি মানে রিসার্চ পেপারের থিওরি আপনার রিলেটেড, যেমন মনে করেন আমরা স্যাটিসফ্যাকশন অথবা মোটিভেশনের থিওরির কথা যদি বলি, তাহলে আমার মাসলোস নিড হায়ারার্কি থিওরি আসবে, হার্জবার্গের টু ফ্যাক্টর থিওরি আসবে। এখন আমি এই স্যাটিসফ্যাকশন নিয়ে যদি আমি কোনো রিসার্চ পেপার ক্রিটিক্যাল রিভিউ লিখতে চাই, তাহলে এই যত থিওরি গুলো আছে সেইগুলোর ডিসকাশন আমার এখানে লাগবে। আবার এইটা নিয়ে কনসেপচুয়ালি কি কি পেপার হইছে, অর্থাৎ এই ন্যারেটিভ লিটারেচার রিভিউ যেগুলো সেইগুলো আমার এখানে আনা লাগবে, এনে তারপর আমি কম্বাইন করব, কম্বাইন করে আমি তখন হচ্ছে একটা আমার ক্রিটিক্যাল অ্যানালাইসিস দিব। যেমন মাসলোস নিড হায়ারার্কি থিওরি, শহীদ আপনার এখান থেকে শব্দ আসতেছে, আপনি যদি মিউট করে ফেলতেন। হ্যাঁ, ফাইন। যখন মনে করেন আমি মাসলোস নিড হায়ারার্কি থিওরি, যেমন মাসলোস নিড হায়ারার্কি থিওরি বিজনেসে খুব কমন একটা, আব্রাহাম মাসলো 1843 তে he proposed, and according to his statement theory there are 5 stages of human needs. The first stage initially begins with the physiological needs, and it ends self accomplishment স্টেজে যায় শেষ হয়। এখন এই মাসলো এতদিন ধরে মাসলোস নিড হায়ারার্কি থিওরি সব জায়গায় ব্যবহার হইতেছে, রিসেন্টলি বলতেছে ইন্টারনেটও নাকি একটা বেসিক নিডের মধ্যে নিয়ে আসতে হবে, অথবা এই মাসলোস নিড হায়ারার্কির মধ্যে আনতে হবে। এখন এইটা ক্রিটিক্যালি অ্যানালাইসিস করে মানুষ এখন পাইছে, বুঝতে পারছে যে ইন্টারনেট একটা বেসিক নিডের মধ্যে পড়ে। বুঝতে পারছেন? ওই যে বলে না যে আপনার কাছে 100 টাকা থাকলে এখন আগে ভাত মানে ক্ষুধার তো আবার 100 টাকা আছে, আপনি ভাত খাবেন না ইন্টারনেট কিনবেন? আমি হলে ইন্টারনেট কিনতাম, কারণ ইন্টারনেট কিনলে আরো 100 বেলার খাবার। এই অ্যানালাইসিসটা আমি ক্রিটিক্যাল রিভিউর মাধ্যমে পাবো। দেখেন এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, এবং এটা দেখেন এখানে লিখাই আছে ইন অ্যাডভান্সড একাডেমিক ওয়ার্ক, বলছে এটা কিন্তু আমাদের জন্য না, অ্যাডভান্স যারা করে এইগুলা মনে করেন একটু মানে মানে স্কলার রিসার্চার যারা, তারা এই অ্যাডভান্স একটা ক্রিটিক্যাল রিভিউটা করতে পারে। ক্রিটিক্যালি রিভিউ করতে বলছে, অর্থাৎ স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে না, ওই যে কেজের মতো। হ্যাঁ, ওই যে আমরা বিভিন্ন সময় সিনেমা তারপর কেস দেখি না, আদালত, এই টাইপের রিভিউ হয়েছে এইটা। হ্যাঁ, আপনাকে ডিপলি ভাবতে হবে। A critical review of transformational leadership models in Asian organizations, the author critiques existing literature review theories showing how Western models may not fully align to the দেখছেন কি বলছে, বলছে যে আমরা খুঁজে বের করতেছি, মানুষ ব্যবহার করে খুঁজে বের করবে কমন কোয়েশ্চেন যে ওয়েস্টার্ন কালচারের সাথে এশিয়ান কালচারের মিলটা কি, আর এখানে বলছে কেন মিল নাই সেইটাই অ্যানালাইসিস করা। এইটাই হচ্ছে এইগুলোকে বলে ক্রিটিক্যাল অ্যানালাইসিস। হ্যাঁ, এই ক্রিটিক্যাল যদি কোয়েশ্চেন থাকে আপনার, তখন এই ক্রিটিক্যাল অ্যানালাইসিস গুলো করবে। আবার যদি দেখেন, আপনি যদি এই পরের স্লাইডটার মধ্যে যান, ক্রিটিসিজম ইজ দ্য ইঞ্জিন অফ প্রোগ্রেস ইন সায়েন্স, বলছে যে প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা রিসার্চ পেপারের মধ্যে ক্রিটিসিজম আছে। ক্রিটিসিজম যদি আপনার যদি কোনো কাজ, যেমন আমি একটা কথা বলি সবসময়, যে একটা প্রোগ্রাম হইলো, এই যে রাকসু জাকসু চাকসু ডাকসু, এই যে নির্বাচন ইলেকশন বা বাংলাদেশ ইলেকশন, যদি একেবারে ফেয়ার হয়, একেবারে ফেয়ার হইলে দেখবেন হচ্ছে এর মধ্যে ঝামেলা আছে। যে ফেয়ার হইলে যে কোনো জিনিস, আপনি মনে হয় একটা বিয়ের প্রোগ্রাম যদি ফেয়ার হয়, তাহলে মনে করেন ঝামেলা আছে। যে কোনো প্রোগ্রাম একটু না একটু ক্রিটিক্যালি আপনার বাধা থাকা লাগেই। এই জন্য ক্রিটিসিজম ইজ দ্য ইঞ্জিন। ওই যে একজনে বলছে যে আপনি একজনে খায়, মানে মানুষের বাসায় খায়, তো খাওয়ার পরে বলতেছে যে কারো বাসায় বলে না যে আমি মানে খাবারটা ভালো হয়েছে, শুকরিয়া আদায় করে না। এখন একজনে বলতেছে ওরে এমন খাওয়ানো খাওয়াবো যেন ওর বলাই লাগে যে খাবার খুব ভালো হয়েছে, আর ওই এমন ভাবে রান্না বান্না সব করছে, খাবার ভালো হয়েছে, ও শেষে ক্রিটিক্যাল স্টেটমেন্ট দিছে বেশি ভালো ভালো না, তাও ভালো বলে নাই। বুঝতে পারছেন? তো এইটাকে বলে ক্রিটিসিজম। হ্যাঁ, এরপর বলছে দেখেন ইট ইজ লাইক কোর্ট রুম অ্যানালাইসিস। এই দেখেন এই যে লয়ের কথা বলছে, কোর্ট রুম অ্যানালাইসিস। কোর্ট রুম অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছে আদালতের ভেতরে যা হয়। ইউ ইভালুয়েট হুইচ স্টাডিজ আর স্ট্রং, কোন স্টাডিটা সবচেয়ে ভালো, হুইচ আর উইক, কোনটা খারাপ এবং কেন খারাপ। So this is called critical review. Later on theoretical literature review, এটা আপনারা বুঝতে পারতেছেন, অর্থাৎ শুধু থিওরি নিয়ে আলোচনা করব, শুধু থিওরি নিয়ে আলোচনা করব। ধরেন চ্যাট জিপিটি এই মুহূর্তে
পৃথিবীতে কতটা গ্রহণযোগ্য কতটা গ্রহণযোগ্য না মানুষকে এইভাবে নিতেছে। এখন এইটার জন্য আমরা বিজনেস স্কলার যারা আছে তারা সচরাচর 2-3টা থিওরি আছে, যেমন টিপিবি থিওরি, থিওরি অফ প্ল্যান বিহেভিয়ার, আবার মানে ট্যাম থিওরি, টেকনোলজি অ্যাকসেপ্টেন্স মডেল, অথবা এটরা, থিওরি অফ রিসার্চ অ্যাকশন। এই থিওরিগুলো আমরা এই চ্যাট জিপিটির মানুষের কাছে গ্রহণযোগ্য কিনা বা টেকনোলজি, নতুন টেকনোলজি মানুষের কাছে গ্রহণযোগ্য কিনা এইটা মেজার করার জন্য এই থিওরি গুলা ব্যবহার করি। এখন এই থিওরি নিয়ে চ্যাট জিপিটি নিয়ে যতগুলো রিসার্চ পেপার হয়েছে সবগুলো আমার ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তারপরে এটা অ্যানালাইসিস করতে হবে। এটাকে বলে থিওরিটিক্যাল লিটারেচার রিভিউ। এখন এই থিওরিটিক্যাল লিটারেচার রিভিউ কেন করে? থিওরিটিক্যাল লিটারেচার রিভিউ করে আমার রিসার্চের ক্ষেত্রে অথবা আমার ফিল্ডে কোন রিসার্চ কোন থিওরিটা সবচেয়ে গ্রহণযোগ্য, অথবা যে এভিডেন্স নিয়ে আপনি কাজ করতেছেন, যেমন এভিডেন্স বলতে যে ভেরিয়েবল নিয়ে কাজ করতেছেন, সেই এভিডেন্সের ক্ষেত্রে কোন রিসার্চ কোন থিওরিটা বেশি গুরুত্বপূর্ণ এইটা জানার জন্য, অথবা আপনি কোনো থিওরি অথবা মডেল আপনি ডেভেলপ করবেন কিনা, হ্যাঁ সেটা জানার জন্য এই ধরনের রিসার্চ পেপার ব্যবহার করা। এই দেখেন এই যে লেখা আছে যে when developing a conceptual or theoretical framework, অথবা বলছে যে আইডেন্টিফাই মোস্ট সুইটেবল থিওরি, কোন থিওরিটা আমার রিসার্চ পেপারের জন্য গুরুত্বপূর্ণ এটা জানার জন্য। এবার দেখেন এক্সাম্পল দিয়েছে থিওরিটিক্যাল রিভিউ অন সোশ্যাল এক্সচেঞ্জ থিওরি ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রিসার্চ। বলছে এইটা কিন্তু আমার রিসার্চ পেপারের টাইটেল। দিস রিভিউ অ্যানালাইসিস হাউ দিস থিওরি হ্যাজ বিন ইউজড এক্সপ্লেইন ট্রাস্ট, মোটিভেশন এন্ড জব স্যাটিসফ্যাকশন। অর্থাৎ এই সোশ্যাল এক্সচেঞ্জ থিওরির মধ্যে কিছু ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো হচ্ছে ট্রাস্ট, মোটিভেশন এন্ড জব স্যাটিসফ্যাকশন। এই ফ্যাক্টরগুলো এই থিওরির মধ্যে আছে। এই থিওরি কিভাবে এইচআর কনটেক্সট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কনটেক্সটে আমাদের ইফেক্ট ফলাইতেছে, এইটাকে বলেছে থিওরিটিক্যাল লিটারেচার রিভিউ। আরো আছে দেখেন কোটেশন, থিওরিজ আর দ্য লেন্স থ্রু হুইচ উই সি রিয়েলিটি। থিওরির মাধ্যমে কিন্তু আমরা রিয়েলিটি দেখি, ইটস ট্রু। আবার বলছে এ থিওরিটিক্যাল রিভিউ পলিশেস দোজ লেন্সেস। আবার বলছে এই থিওরিটিক্যাল লিটারেচার রিভিউ এই যে লেন্সটা আছে আমাদের, এই লেন্সটা পলিশ করে। খুবই সুন্দর কোটেশন দিছে এই রক্ষ, 2009 সালে এই রক্ষ এই জিনিসটা বলছে। সো থিওরিটিক্যাল লিটারেচার রিভিউ আপনারা একটু দেখে নেবেন, অলমোস্ট অ্যাবাউট টু 56 মিনিটস হয়ে গেছে আমাদের প্রোগ্রামের। আর শেষ হচ্ছে কনসেপচুয়াল লিটারেচার রিভিউ, নাথিং এলস, ওই যে অলমোস্ট অ্যাজ সিমিলার অ্যাজ দ্য ন্যারেটিভ লিটারেচার রিভিউ, সেখানে সব জিনিসগুলো একত্রে করে। আর কনসেপচুয়াল লিটারেচার রিভিউ হচ্ছে, ধরেন শহীদ আপনাকে আমি যদি এনএলপি বলি, এনএলপির সাথে রিলেটেড দুই একটা টার্ম আপনি বলেন তো। স্যার আবার যদি একটু বলতেন কাইন্ডলি। এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস, মানে এটা বলছি, এনএলপির সাথে দুই একটা রিলেটেড টার্ম আপনি বলেন বা কনসেপ্ট বলেন, যেমন মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই, অ্যালগোরিদম, সি প্লাস, তাই না? দিস আর দা মানে রিলেভেন্ট টার্মস এনএলপি। আমরা বলতে পারি না চ্যাট জিপিটি নিতে পারেন, জেমিনি নিতে পারেন, গর্ক নিতে পারেন, পারেন তো? দিস আর দা টার্মস রিলেটেড টু দ্যাট। এই যে এই চ্যাট জিপিটি নিয়ে যদি আপনি কোন এনএলপি নিয়ে যদি কোনো কনসেপচুয়াল লিটারেচার রিভিউ পেপার লিখেন আপনি, তাহলে এই বাকি সবগুলা টার্ম এইটার সাথে যে রিলেটেড সেটা আপনাকে বুঝাই দিতে হবে, এই পেপারে ক্লিয়ার করে দিতে হবে এই কনসেপ্ট গুলা। বুঝতে পারছেন? দিস পেপার ইজ অলসো ভেরি সিম্পল। আপনি চাইলে এইটাকে সিস্টেমেটিক লিটারেচার রিভিউর স্টেজ গুলো ফলো করতে পারেন, অথবা আপনি নরমালিও করতে পারেন, যেভাবেই পারেন আপনি। বুঝতে পারছেন? বেসড অন দ্য জার্নাল গাইডলাইন এবং আপনার কি বলে রিভিউয়ার্স কমেন্ট। রিভিউয়ার কমেন্ট যদি করে যে আপনি সিস্টেমেটিক্যালি করা লাগবে, আপনি সিস্টেমেটিক্যালি করবেন। আপনি যদি নরমালি করতে পারেন করবেন। এই দেখেন কি বলছে, এই যে ইন দ্য সিম্পল টার্মস, এই কনসেপচুয়াল লিটারেচার রিভিউ ইজ দ্য অর্গানাইজিং অফ ভোকাবুলারি অফ ইউর আইডিয়াস। অর্থাৎ এইটা হচ্ছে আপনার আইডিয়ার ভোকাবুলারি। ওই যে বললাম নতুন নতুন কনসেপ্ট থাকবে এখানে, সব কনসেপ্ট গুলো এখানে। আমরা যখন বই পড়ি, বইয়ের শেষের পেজের মধ্যে দেখবেন গ্লোসারি আছে। গ্লোসারি বলতে ওই পুরো বইয়ের মধ্যে যে টার্মগুলো আছে সেই টার্মগুলো সংক্ষিপ্ত নোট। আমরা ভাইভাতে যাওয়ার আগে স্টুডেন্টদের রেকমেন্ড করি যে গ্লোসারি মুখস্থ করে আসবেন। বুঝতে পারছেন? গ্লোসারি মুখস্থ করলে সব ভাইবার টার্ম আপনি কম পাবেন। এই কনসেপচুয়াল রিভিউ পেপার হচ্ছে এরকম। আমরা প্রত্যেকটা লিটারেচার রিভিউ পেপারের মধ্যে, অথবা আমরা নরমাল যে পেপার লিখি সেখানে আমাদের কনসেপচুয়াল লিটারেচার রিভিউ থাকে। সো দ্য ফাইনাল টার্ম, ম্যাপিং আছে। ম্যাপিং আপনার ম্যাপিং বুঝাই যাবে। ম্যাপিং বলতে ম্যাপ করা। ম্যাপ করা বলতে আপনি দেখেন কি লেখা আছে যে when you want to identify research trends, clusters and unexplored areas, আবার বলছে যে when preparing for a large scale systematic literature review, এটাকে বলে ম্যাপিং। ম্যাপিং কোনটা? একটু আগে যেটা বললাম না, এই যে কনসেপচুয়াল লিটারেচার রিভিউ, একটার সাথে একটা টার্ম জড়িত, একটার সাথে একটা টার্ম জড়িত,
সেই টার্ম এই টার্মটাকে রিলেট করা, একটার সাথে একটা রিলেট করে এইটাকে সিনথেসাইজ এবং সামারি করাটা হচ্ছে ম্যাপিং রিভিউ। ম্যাপিং রিভিউ একটু টাফ আছে, বুঝতে পারছেন? যখন লার্জ স্কেল, অর্থাৎ আপনি মনে করেন ওই যে বললাম এনএলপির সাথে এআই মার্জ, এনএলপির সাথে এই এতগুলা টার্ম মার্জ, এখন ওই প্রত্যেকটা টার্ম কিভাবে এনএলপির সাথে রিলেটেড সেই জিনিসগুলা বুঝাইয়া দেওয়া, মানুষকে প্রেজেন্ট করা, সেইটা আছে আপনার ম্যাপিং রিভিউ। দেখেন ম্যাপিং রিভিউস অফ সাস্টেনেবল এগ্রিকালচারাল রিসার্চ ইন সাউথ এশিয়া। দিস রিভিউ usually represent which countries, topics, methods dominate sustainability research and highlight region lacking empirical studies। বলছে এম্পিরিক্যাল স্টাডি গুলাতে কোন কোন জিনিসগুলা মিসিং আছে। এম্পিরিক্যাল মানে কি? কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলা মিসিং আছে সেই বিষয়গুলোকে তুলে নিয়ে আসতে হবে। তুলে নিয়ে এসে সেগুলোকে একটা থিম আকারে ভাগ করতে হবে। থিম আকারে ভাগ করে এই দেখেন ক্যাটাগরিজ, ভিজুয়ালাইজড এন্ড সামারাইজ, আরো ক্লিয়ার হবে নেক্সট স্লাইডে। দেখেন কোটেশনটা যদি পড়েন, গ্র্যান্ট এন্ড বুথ সে বলছে এ ম্যাপিং রিভিউস পেইন্টস দ্য রিসার্চ ল্যান্ডস্কেপ। অর্থাৎ আমি রিসার্চ পেপার করার আগে আমি পুরো আয়ত্ত করে নেব, এই জায়গা থেকে এই জায়গা আমি যাব, এই জায়গা থেকে এই জায়গা আমি যাব, এই পেপার থেকে ওই পেপারে আমি যাব, শোয়িং বোথ দ্য পিকস অফ নলেজ এন্ড দ্য ভ্যালিস অফ নেগলেক্ট। কোন বিষয়গুলো আমার উত্থাপন করা লাগবে, কোন জিনিসগুলো আমার বাদ দেওয়া লাগবে। ইটস লাইক ক্রিয়েটিং এ গুগল ম্যাপ রিসার্চ। একটু খেয়াল করেন গুগল ম্যাপ, আপনি যখন গুগল ম্যাপে আপনি বলবেন সিলেট বটেশ্বর কোন জায়গা, এই বটেশ্বরের আশেপাশে প্রায় 5 কিলোমিটারের সম্পূর্ণ জায়গাটা আপনাকে দেখাবে। ঠিক ম্যাপিং রিভিউ ওই টপিকের সাথে বাকি যতগুলা আছে রিলেটেড টার্ম আছে, সেই রিলেটেড টার্মে কি কি পেপার লেখা হয়েছে সেইগুলো আনা লাগবে। তো ম্যাপিং রিভিউ আসলে আন্ডারগ্রেড স্টুডেন্টদের জন্য আমি আই এম নট রিকোয়েস্টিং টু নট সাজেস্টিং দ্য স্টুডেন্টস নট ফোকাসিং অন ম্যাপিং রিভিউ। আপনি যখন প্রিভিয়াস অল গুড টাইপস অফ রিসার্চ করতে পারবেন তখন আপনি ম্যাপিং রিভিউতে যান। এন্ড ফাইনালি স্টেট অফ দ্য আর্ট। স্টেট অফ দ্য আর্ট বলতে হচ্ছে সবচেয়ে বেশি রিসেন্ট মানে কি বলে, স্টেট অফ দ্য আর্ট বলতে হচ্ছে রিসেন্ট টেকনোলজি, রিসেন্ট ডেভেলপমেন্ট। এই দেখেন মোস্ট রিসেন্ট এন্ড কাটিং এজ ডেভেলপমেন্ট ইন এ ফিল্ড। It emphasizes current trends, debates and innovations rather than older foundation of work. Also, when your topic is rapidly evolving, blockchain, sustainability, অর্থাৎ এই যে নতুন যদি ট্রেন্ড আসে, নতুন ট্রেন্ড, নতুন রিসার্চ পেপার, সেই রিসার্চ পেপারে আপনি এই স্টেট অফ দ্য আর্ট রিভিউ অথবা ন্যারেটিভ লিটারেচার রিভিউ অথবা ট্রেডিশনাল লিটারেচার রিভিউ অথবা র্যাপিড লিটারেচার রিভিউ করতে পারেন। এইটা কি করে দেখেন, এই যে দিস রিভিউ সিনথেসাইজ latest studies on how AI technology are transforming teaching, assessment and student advertising. State of the art, যেমন এই মুহূর্তে আমরা মাঝে মাঝেই আমাদের স্টুডেন্টদের লেকচার হচ্ছে আমরা চ্যাট জিপিটি দিয়ে ব্যবহার করে নিয়ে যাই। কারণ বলছে যে when you want to demonstrate awareness of latest research frontiers, অর্থাৎ আপনি রিসেন্ট কোন রিসার্চ পেপারগুলা, লিটারেচার রিভিউ পেপারগুলা স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি, সেগুলা কোথায় পাবেন? ওই যে জার্নাল অফ বিজনেস রিসার্চের কথা বললাম, জার্নাল অফ কনজিউমার স্টাডিজ, এইগুলোতে যাবেন, ওইখানে পাই যাবেন। এন্ড ফাইনালি দেখেন স্টেট অফ দ্য আর্ট লিটারেচার রিভিউ ক্যাপচার দ্য পালস অফ কারেন্ট নলেজেস, দ্য ফ্রন্টিয়ার ওয়্যার থিওরি মিটস ইনোভেশন। বলছে যে সব যে কারেন্ট লিটারেচার রিভিউ, কারেন্ট যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে যদি আপনি কোনো কাজ করতে যান, আপনি স্টেট অফ দ্য আর্ট লিটারেচার রিভিউ করেন, সেখানে কোন কোন বিষয়গুলো এখন পর্যন্ত এই নিয়ে লেখা হয়েছে, তাহলে আপনি কোয়েশ্চেন করতে পারেন স্যার যে ন্যারেটিভ লিটারেচার রিভিউ এবং স্টেট অফ দ্য আর্ট লিটারেচার রিভিউ কি? স্টেট অফ দ্য আর্ট লিটারেচার হচ্ছে কারেন্ট ইস্যু নিয়ে, আর ন্যারেটিভ কিন্তু যে কোনো টপিক নিয়ে আপনি করতে পারবেন, বুঝতে পারছেন? সো দিস ইজ দ্য ডিফারেন্স। অলমোস্ট অ্যাবাউট টু ফিনিশ। এইবার লাস্ট যে টপিকটা শেষ, আমি আর মানে টাইপস নাই। দিস আর দ্য কমন 10 টাইপস অফ লিটারেচার রিভিউ। ফাইনাল স্লাইড যাওয়ার আগে দেখেন এই জায়গা একেবারে ইজিলি আপনারা এই পুরো সামারি, লেকচারের সামারিটা এখানে লেখা আছে, কোন সময় কোনটা ব্যবহার করা হয়। শহীদ একটু পড়েন তো, প্রথম 3টা পড়েন আপনি দেখি। জি স্যার। ন্যারেটিভ রিভিউ ব্যবহার হয় বিষয়ের ইতিহাস বা সারসংক্ষেপ দিতে। সিস্টেমেটিক রিভিউ ব্যবহার হয় এভিডেন্স বেসড বিশ্লেষণে। মেটা অ্যানালাইসিস ব্যবহার হয় স্ট্যাটিস্টিক্যাল সামারি করতে। এবার আমি পরে 3টা পড়ি। স্কোপিং রিভিউ ব্যবহার করা হয় নতুন ক্ষেত্র অন্বেষণে, নতুন ক্ষেত্র। ক্রিটিক্যাল রিভিউ ব্যবহার করা হয় সমালোচনামূলক বিশ্লেষণে। কনসেপচুয়াল লিটারেচার রিভিউ ব্যবহার করা হচ্ছে ধারণাগত কাঠামো গঠনে, কোনো ধারণা পাইতে। শেষের 4টে আপনি একটু বলুন।
জি, ইন্টিগ্রেটিভ রিভিউ ব্যবহার হয় বিভিন্ন গবেষণা সমন্বয়ে নতুন দৃষ্টিভঙ্গি দিতে। থিওরিটিক্যাল রিভিউ ব্যবহার হয় উপযুক্ত থিওরি নির্বাচনে। ম্যাপিং রিভিউ ব্যবহার হয় বিষয়ের গবেষণা ক্ষেত্রকে ম্যাপ বা শ্রেণীবদ্ধভাবে চিহ্নিত করতে। ওকে ফাইন। এটা ব্যবহার করা হয় সর্বশেষ এবং বর্তমান অবস্থার বিশ্লেষণ করার জন্য। এটা হবে স্টেট অফ দ্য আর্ট লিটারেচার রিভিউ। মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা মিস্টেক করে ফেলছি আমি। এটা হবে স্টেট অফ দ্য আর্ট লিটারেচার। এর চেয়েও সুন্দরভাবে আরো একটা জিনিস লিখা আছে, আমি জানতে চাই, আমি জানতে চাই আগের গবেষণা কি বলছে, ন্যারেটিভ লিটারেচার রিভিউ। আমি জানতে চাই পরিমাণ ভিত্তিক বিশ্লেষণ, সেটা হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার। আমি চাই সংখ্যাগত বিশ্লেষণ করতে, মেটা অ্যানালাইসিস। আমি চাই নতুন বিষয়ে কতটুকু কাজ হয়েছে, স্কোপিং রিভিউ। আমি চাই আত্মসমালোচনামূলক বিশ্লেষণ করতে, ক্রিটিক্যাল রিভিউ। আমি চাই নতুন কনসেপ্ট বানাইতে, কনসেপচুয়াল লিটারেচার। আমি দুই ধরনের ডেটা মিলাইতে চাই, ইন্টিগ্রেটিভ। আমি চাই কোন থিওরি আমার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, থিওরিটিক্যাল লিটারেচার রিভিউ। আমি জানতে চাই সর্বশেষ এই বিষয় নিয়ে কি বলা হয়েছে, হ্যাঁ, তখন হচ্ছে আমার স্টেট অফ দ্য আর্ট লিটারেচার রিভিউ। দ্যাটস অল অ্যাবাউট দ্য ইয়া লিটারেচার রিভিউ টাইপস। এখন এখন যেটা সেটা হচ্ছে এই যে যাবতীয় যা লিটারেচার রিভিউ আমরা আলোচনা করলাম, এইটা এক নিমিষে সমাধান হয়ে যাবে এই দুইটা জিনিস, এই চেকলিস্ট। এই চেকলিস্ট দুইটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো না, এই চেকলিস্ট দুইটা নিয়ে সামনের দিন আলোচনা করবো। এই 10 ধরনের লিটারেচার রিভিউ এই দুইটা ফর্মুলাতে লেখা যায়। একটা হচ্ছে এই স্পার ফোর এসএলআর প্রিজমা ফ্রেমওয়ার্ক দেখাইতে হবে, অথবা সালসা ফ্রেমওয়ার্ক। আরো একটা আছে, এটা ভুলে গেছি, স্পার ফোর এসএলআর, সালসা ফ্রেমওয়ার্ক, প্রিজমা, আর একটা ভুলে গেছি এই মুহূর্তে। ঠিক আছে, এই চেকলিস্ট আপনি ব্যবহার করা লাগবে। এই চেকলিস্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে পেছনের টাইপস গুলো আপনার লেখা একেবারে ভেরি ইজি হয়ে যাবে। বুঝতে পারছেন, ভেরি ইজি হয়ে যাবে। তো এই চেকলিস্ট আমরা ইনশাআল্লাহ নেক্সট স্লাইডে আলোচনা করব। আজকের মতো আমাদের লিটারেচার রিভিউ টাইপস, এবং আসলে এটা ইটস নট অ্যান ইজি টাস্ক টু মানে মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইজিলি হুইচ টাইপ অফ লিটারেচার রিভিউ শুড বি ইউজড ফর ইউর স্টাডি, বাট while you will read some good papers and literature review papers, and while you will practice more and more, then you can be will easily understand কোন টপিকের জন্য কোন ধরনের লিটারেচার রিভিউ আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, একটু ডিপলি ভাববেন। এবং এইটার জন্য যখন কিনা লিটারেচার রিভিউ পেপার আমরা পড়ি, বহু পেপারে আমাদের রিজেক্ট হয়ে যায়, নির্দিষ্ট ফিক্স ইয়া না করতে পারে, টাইপস আমরা নির্ধারণ করতে পারি। So thank you so much, my dear friends, for your kind patience and hearing my কি বলা যায় boring lectures regarding the types of literature review and everything. So Shoaib, over to you. Thank you. ধন্যবাদ স্যার, আপনার এত গুরুত্বপূর্ণ তথ্যবহুল সেশনটি আমাদের জন্য নেওয়ার জন্য এবং সকল নতুন গবেষকদের জন্য। আমি আশা করছি এটি একটি শিক্ষার একটি নতুন ধরন হবে এবং এটির মাধ্যমে ওনারা ওনাদের গবেষণা আরো এক ধাপ এগিয়ে যাবে। স্যার আমি আমরা জানি আজকের টপিকে খুব বেশি কোয়েশ্চেন করতে পারবে না, কারণ ইটস নট অ্যান ইজি, মানে একটু লেকচারে বোঝা। হয়তোবা দর্শক যারা আছেন তারা হয়তোবা ইন নিয়ার ফিউচার কমেন্ট করে দেবেন সেইখানে যদি না বুঝতে পারেন, এবং যদি প্রয়োজন হয় আমরা পার্ট বাই পার্ট আলোচনা করবো একটা একটা টপিক। জি স্যার, আমরা স্যার শেষ করে দিব স্যার। এর মধ্যে স্যার আমরা কয়েকটি কোয়েশ্চেন ছিল, স্যার কোয়েশ্চেনের মাধ্যমে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। তো প্রথম কোয়েশ্চন হচ্ছে স্যার, আমরা যদি একটি রিসার্চ পেপারে যদি ন্যারেটিভ, সিস্টেমেটিক, ইন্টিগ্রেটিভ অর আমরা অন্য কোনো সবগুলা মেথড যদি ইনক্লুড করে করতে চাই, এটি কতটুকু ইফেক্টিভ হবে একজন নতুন রিসার্চার? না, এটা ইফেক্টিভ হবে না, কারণ প্রথম কথা হচ্ছে যে এক পেপারের মধ্যে আপনি সব আনতে পারবেন না কখনো। হ্যাঁ, এটা ইফেক্টিভ হবে কোন সময়, ধরেন আমরা এমপিআর লিখছি, এমপিআর একটা সিঙ্গেল পেপার, কিন্তু ওই সিঙ্গেল পেপারে লিটারেচার রিভিউ পার্ট আছে, বা আমরা লিটারেচার রিভিউ পার্ট ডাইরেক্ট মেনশন না করলেও আমরা যা লিখতেছি লিটারেচার বেসড পেপার, সেটা সম্পূর্ণটা লিটারেচার ওখানে আছে। ওইখানে আপনি মানে প্রয়োজনে কোনো অংশের মধ্যে আপনি ইন্টিগ্রেটিভ নিতে পারেন, কোনো অংশের মধ্যে ন্যারেটিভ আনতে পারেন, কোনো অংশের মধ্যে আপনার স্টেট অফ দ্য আর্ট লিটারেচার আনতে পারেন। কিন্তু যদি সিঙ্গেল পেপার পুরোটা লিখেন, একটা পেপার, হ্যাঁ, ফুল পেপার যদি আপনি লিটারেচার টাইপ পেপার লিখেন, সেইখানে আপনি একসাথে দুই তিনটা মেথড ইউজ করতে পারেন, সেইটাকে বলে ইন্টিগ্রেটিভ। মানে ইন্টিগ্রেটিভ মানেই হচ্ছে একটা, আপনি যেমন বলছেন যে স্যার ন্যারেটিভ, তারপরে সিস্টেমেটিক, তারপরে ইন্টিগ্রেটিভ। ইন্টিগ্রেটিভ মানে হচ্ছে দুই বা ততোধিক মডেল ব্যবহার করা, এবং এইটা যদি ব্যবহার করেন তাহলে পেপারের লেন্থ বড় হয়ে যায় এবং মাথা ঠিক থাকে না। এটা ব্যবহার করতে পারে আমরা যদি টেকনোলজিক্যালি সাউন্ড এবং টেকনোলজিক্যালি
কি বলে যে টেক সেভি হই, অর্থাৎ আমরা টেকনোলজি জানি, আমরা রেফারেন্স টুল ব্যবহার করতে জানি, আমাদের ল্যাপটপ মানে রেফারেন্স আর্টিকেল ম্যানেজমেন্ট ভালো, আমাদের ইন্টারনেট স্পিড আছে, আমাদের মানে লজিস্টিক সাপোর্ট আছে, যে কোনো জায়গাতে পেপার অটোমেটিক ডাউনলোড করতে পারি, তখন আপনি যাইতে পারেন ইন্টিগ্রেটিভে। আদারওয়াইজ আমার মতে বাংলাদেশি পার্সপেক্টিভে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, স্কোপিং, স্টেট অফ দ্য আর্ট, তারপরে মেটা অ্যানালাইসিস ভেরি টাফ, সত্যি কথা বলতে। ক্রিটিক্যাল রিভিউ অনেক টাফ। হ্যাঁ, তো আপনি ন্যারেটিভ দিয়ে শুরু করতে পারেন, র্যাপিড দিয়ে শুরু করতে পারেন, অথবা আপনি যদি একটু ওয়াইডলি টপিক হয়, হ্যাঁ, আপনি যদি মনে করেন এই যে প্রিজমা, তারপরে সালসা, তারপরে স্পার ফর এসএলআর, হ্যাঁ, আর একটা জানি কি ভুলে গেলাম, তো এইগুলো যদি আপনি জানেন তাহলে আপনি সিস্টেমেটিকে, তারপরে হচ্ছে এই যে ক্রিটিক্যাল মেটা অ্যানালাইসিসের দিকে যাবেন। বলেন স্যার। আমাদের দর্শক একটি কোয়েশ্চেন করেছেন স্যার, যদি স্যার স্কোপিং রিভিউ কিভাবে গবেষকদের বিদ্যমান সাহিত্য এর ঘাটতি বা ফাঁকগুলো চিহ্নিত করতে সাহায্য করে? ওকে ফাইন, ভেরি গুড কোয়েশ্চেন। তো ফাইন, ইয়াগুলো আছে, ঘাটতিগুলো আপনি পাবেন হচ্ছে, আপনি ধরেন প্রথমে ওই যে আমরা সিস্টেমেটিক লিটারেচার রিভিউতে বললাম না, আমরা 5টা কোয়েশ্চেন বা সরি 5টা ধাপ নিয়েছি। প্রথমে আমরা কোয়েশ্চেন রেডি করব, কোয়েশ্চেন। এখন কোয়েশ্চেন হচ্ছে আপনি যে টপিক নিয়ে কাজ করবেন সেই টপিকে কোন মানে কোন ওর স্কোপ কতটুকু, এই রিলেটেড যে কোনো একটা আপনি, অথবা এইটার গ্যাপ কোন জায়গা আছে, এই রিলেটেড একটা কোয়েশ্চেন রেডি করবেন। আপনার এই যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনের উত্তর জেনারেট করার জন্য। এখন এইটার উপরে ভিত্তি করে আপনি তখন পেপার ডাউনলোড করবেন 10টা 20টা 30টা 40টা 50টা এক্সক্লুশন ইনক্লুশন ক্রাইটেরিয়া সহকারে। এই এক্সক্লুশন ইনক্লুশন ক্রাইটেরিয়া বাদ দেওয়ার পরে যে 40টা পেপার, এমপিআর আমরা 50টা পেপার নিয়েছিলাম, যে 50টা বা 40টা পেপার থাকবে, ওই 40টা পেপার আপনি একটা বক্স বানান। এই বক্সের মধ্যে প্রথমে নাম্বার দেন, 2 নাম্বার হচ্ছে অথরদের নাম দেন, 3 নাম্বারে পেপারের টাইটেল দেন, 4 নাম্বারে পেপারের সাল দেন, 5 নাম্বারে দেন হচ্ছে কোন মেথড ব্যবহার করছে, 6 নাম্বার আপনি দেবেন কোন জায়গায় গ্যাপ, মানে কোন গ্যাপ রয়েছে এই পেপারের মধ্যে, আপনার কোন গ্যাপ, এখানে কি কি আলোচনা হয়েছে এবং কোন গ্যাপটা ওই পেপার হয়েছে। স্যার গ্যাপ কি পাওয়া যাবে? ইয়েস, গ্যাপ ডেফিনেটলি পাওয়া যাবে। গ্যাপ ডেফিনেটলি পাওয়া যাবে, মানে হচ্ছে প্রত্যেকটা রিসার্চার তার শেষের অংশে ফিউচার ডিরেকশন দিয়ে দিবেই, যে এখানে ফিউচার ডিরেকশন, ওই ফিউচার ডিরেকশন ইজ কল্ড গ্যাপ। ওই গ্যাপগুলো নিয়ে এসে তারপরে আপনি এই যে এখন স্কোপিং রিভিউতে আপনার এই ওই যে বললাম, এখনই তো আপনি বুঝতে পারছেন তাহলে এই যে গ্যাপ কোন জায়গা থেকে, এবং ওই গ্যাপগুলোর উপর ভিত্তি করে আপনি বাকি স্কোপ নির্ধারণ করবেন, যে এইখানে চ্যাটজিপিটি এখনো যাইতে পারে নাই, চ্যাটজিপিটি যাওয়া উচিত, ওটা ডিস্টার্ব করতেছে। আশা করি বুঝতে পারছেন প্রোফাইল। আর প্রোফাইল তো আমাদের এখানে প্রোফাইল আমারে পাইলে সামনাসামনি জিজ্ঞাসা করবেন যেখানেই পান রাস্তাঘাটে। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে, আপনার তো মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমাদের আজকের এপিসোড তোফাইল আরেকটা কোশ্চেন করছে, একটু দাঁড়ান, একটু ও তোফাইল দেখি অনেক কোশ্চেন করছে রে বাবা, মানে সবগুলো ডিফারেন্স, একটার সাথে একটা ডিফারেন্স কোটেশনে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার একটা জিনিস বলছেন স্যার, কুড ইউ প্লিজ ক্লারিফাই ওয়েন ইট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট টু ইউজ এ মেটা অ্যানালাইসিস রাদার দ্যান রেগুলার সিস্টেম। মেটা অ্যানালাইসিস কি জিনিস? মেটা অ্যানালাইসিস আপনার যে পেপারগুলা কোয়ান্টিটিভ হয়েছে, আপনার কোয়ান্টিটিভ পেপার হয়েছে, আপনি যে টপিক নিয়ে লিটারেচার রিভিউ লিখতে চাচ্ছেন সেই পেপার রিলেটেড কোয়ান্টিটিভ পেপার কতগুলো হয়েছে, সেই কোয়ান্টিটিভ পেপারের সামারি নিয়ে আসবেন আপনি, সেই অনলি কোয়ান্টিটি পেপারের সামারি গুলো নিয়ে আসবেন, নিয়ে এসে তারপরে আপনি এখানে একটা রেজাল্ট জেনারেট করবেন। হ্যাঁ, আর সিস্টেমেটিক লিটারেচার রিভিউ তো শুধু লিটারেচার রিভিউ পেপার আনে, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। এবং আরো বলছেন যে হোয়াট টাইপ অফ ডেটা অর স্টাডিজ আর মোস্ট সুইটেবল ফর কন্ডাক্টিং এন্ড মেটা অ্যানালিসিস, কোয়ান্টিটিভ রিসার্চ পেপার। আপনার নির্দিষ্ট যে এভিডেন্স আছে, এভিডেন্স বলতে আমরা কোনটা বুঝাইতেছি, ধরেন আপনি একটা পেপার এআই ইন এডুকেশন, এখানে এআই হচ্ছে আপনার এভিডেন্স, অথবা এডুকেশন হচ্ছে আপনার এভিডেন্স, অথবা এআই ইন এডুকেশন আপনার এভিডেন্স। এখন এই এভিডেন্স রিলেটেড আপনার যে পেপারগুলো আপনার সংখ্যাত্মক বিশ্লেষণ পাইছেন, অর্থাৎ মেটা কি বলে কোয়ান্টিটিভ, সেই কোয়ান্টিটিভ পেপারগুলো শুধু আনবেন, তখন এটা হচ্ছে মেটা অ্যানালাইসিস হবে। ওকে ফাইন, তারপরে কুডি প্লেস আর কি আছে কনসিডারেটিভ,
Are scoping reviews also considered evidence based systematic literature review? To some extent আপনি বলতে পারেন, হ্যাঁ, যে এভিডেন্সটা আমরা কোনটা এভিডেন্স বেসড রিসার্চ আমরা সিস্টেমেটিক লিটারেচার রিভিউতে পাই। যেমন ওই যে বললাম এআই ইন এডুকেশন, এখন এআই ইন এডুকেশন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এআই এডুকেশনের কোন কোন ফিল্ড অথবা কোন কোন স্কোপে টাচ করছে আপনি বলতে পারবেন না। আমি চ্যালেঞ্জ আপনাকে বলতে পারবেন। দেখেন এখন নতুন একটা কোম্পানি, যে গতকালকে আলোচনা করতেছিলাম সোয়াপ নামে একটা কোম্পানি, ও কি করে জানেন আপনার, সেটা রিসাইকেল যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেই রিসাইকেল ম্যাটেরিয়ালস একসাথে অ্যাকুমুলেট করে নতুন টেকনোলজি আবিষ্কার করতেছে, এবং এই টেকনোলজি আপনাকে গ্যারান্টি দিয়ে দেবে যে আপনি 3 বছর 4 বছর পর্যন্ত এই ডিভাইস আপনি ব্যবহার করতে পারবেন। সো এই যে একটা স্কোপ। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ। আজকে আর না বলি, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। শহীদ, আপনার আর কোনো কোয়েশ্চেন আছে থাকলে তাই বলেন। না স্যার, আমার আপাতত তেমন কোনো কোয়েশ্চেন নাই। ধন্যবাদ স্যার আপনাকে। Thursday Research Night 0.1, a weekly live talk on student-centered research. Episode 0.10, types of literature review, choosing the right one for your research. আমাদের আজকের এপিসোডে আমাদের গেস্ট হিসেবে ছিলেন আমাদের শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ সাইদুর রহমান পলাশ, অ্যাসোসিয়েট প্রফেসর, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিরেক্টর সিটিআরপি, প্রেসিডেন্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশ। এবং হোস্ট হিসাবে আমি ছিলাম শহীদুর রহমান শাকির, জয়েন্ট আইটি অ্যান্ড ক্রিয়েটিভ সেক্রেটারি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। স্যার, আপনার এত তথ্যবহুল এবং এই গভীর ডেডিকেশনের মাধ্যমে যে সেশনটি আজকে আমাদের মধ্যে নিয়েছেন, আমরা আশা করি এটি নতুন রিসার্চারদের জন্য একটি দিগন্ত হিসেবে থাকবে, এবং আপনার প্রতি আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি কৃতজ্ঞতা প্রকাশ করছে, এবং আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে আমরা নতুন কোনো এপিসোড নিয়ে আবারও হাজির হব। আগামী প্রোগ্রাম বলতে আগামী থার্সডেতে আমি আসতে পারবো কিনা, বা মানে আমার কাছে মনে হইতেছে দিস ইজ আ পারফেক্ট টাইম টু লেট ইউ ইনফর্ম যে মানে একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছি, হয়তোবা 2-1 সপ্তাহ বন্ধ রাখতে পারি। হ্যাঁ, প্রোগ্রামটা কন্টিনিউ। দেখেন আমরা উই হ্যাভ অলরেডি ফিনিশ 10 প্রোগ্রামস, 10টা প্রোগ্রাম ফিনিশ করে ফেলছি আমরা, আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশে খুব কম জায়গায় আছে যে প্রতি সপ্তাহে এরকম রিসার্চ নিয়ে আলোচনা হয়। আসলে স্টুডেন্টের জন্য এটা বার্ডেন হয়ে যেতেছে কিনা এই একটা বিষয়, এটা নিয়ে আলোচনা করার বিষয় আছে। 2 নম্বর হচ্ছে আমরা হয়তোবা সামনের দিন থেকে থার্সডে না যায় ফ্রাইডেতেও যেতে পারি। থার্সডেতে একটা ফুটবল আমরা আমাদের এখানে ইনডোরে ফুটবল জায়গা নেওয়া আছে, মানে এইটা পুরো উদ্যোগ নিয়েছি আমি, কিন্তু আমি খেলতে যেতে পারি না, আসলে ফিজিক্যাল কন্ডিশন ইজ নট দ্যাট মাচ গুড। সুতরাং আমরা উইল বি ইনফর্ম দ্য অডিয়েন্সেস উইল বি ওয়াচিং আস, ইনশাল্লাহ জানাই দেবো ইনশাল্লাহ এর মাধ্যমে। হ্যাঁ জি স্যার, ইনশাল্লাহ স্যার। আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা এত ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আগামী কোনো পর্বে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জি, থার্সডে রিসার্চ নাইট 0.1, রাতে নিরাপত্তায় জেগে ভাবি নতুন স্বপ্ন, কোড আর কাগজে মেশে তথ্যের অনন্ত, কফির কাপে ভেসে আসে গবেষণার গান, অন্ধকারে জ্বলে ওঠে মস্তিষ্কের জানালায় আলোয় প্রাণ। তার মধ্য দিয়ে আমরা বিদায় নিচ্ছি। আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি এর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ ভাই।